ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। বেয়াদব ছেলে, রাস্তাঘাটে লুচ্ছামি করিস? না, আসলে হয়েছে কি, চুপ, আবার কথা বলিস? এদের মতো লোকদের শুধু গণধোলাই করা উচিত। থাক, আপনাদের কিছু করতে হবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বাসায় কি মা বোন নাই? না, নেই, কেন? সবাই মারা গেছে। যান, গিয়ে আপনার সিটে বসুন। আচ্ছা, আমি না সত্যি আপনাকে খেয়াল করি নাই, কিছু মনে করবেন না। হয়েছে, এবার যান। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, তাই তো? আরে মামা, এত টেনশন নাই, আমি আছি তো, বুঝিয়ে দিতেছি। আমি বাসে ভিতরে গিয়ে বসবো, তখনই আমার সামনে সিটের মেয়েটা দাঁড়ায়, আর আমি আমার সিটে যাওয়ার সময় ধাক্কা লেগে যায়। আমি যে সিটে পড়ি মেয়েটার ওপর এক সিটে, তাই মেয়েটা উপরের কথাগুলো বলল। আমি গিয়ে সিটে বসলাম। এখন একটু শান্তিতে বসি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে মেয়েটা অনেক সুন্দর, পুরাই পরীর মতো। সত্যি আমার ভালো লেগে গেছে মেয়েটাকে। বাসটা আপন গতিতে যেতে লাগলো। বাসটা নির্দিষ্ট জায়গায় থামলো, আমি ওখানে নেমে পড়লাম। মেয়েটাও আমার সাথে নামলো। আমি এগুতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ছেলে এসে বলল, ভাইয়া কিছু টাকা দিবেন, আজকে না কিছু খাইনি। তোমার বাড়ি কই? আমার কেউ নাই। এই নাও টাকা, আর এইগুলো দিয়ে কিছু কাজ করো, কেমন? কি কাজ করব ভাইয়া? এই যে ধরো বাদাম বিক্রি করবে। আচ্ছা ভাইয়া, আপনার উপকার কোনো দিনও ভুলবো না, একদিন আমিও আপনাকে উপকার করব। আচ্ছা। ওখান থেকে চলে আসলাম। আসতেছি, তখনই ওই আগের মেয়েটা চিল্লাতেছে, কেউ এই লোকটাকে ধরো, আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে। দেখি লোকটা ব্যাগ নিয়ে এই দিক দিয়ে যাচ্ছে। আমি পাটা বাড়িয়ে দিলাম, লোকটা পড়ে গেল। ব্যাগটা নিয়ে অন্যদিকে দৌড় দিল। আমি ব্যাগটা উঠিয়ে মেয়েটার কাছে দিয়ে দিলাম। মেয়েটা আমার কাছে আসলো। ধন্যবাদ। আমি এক ধ্যানে চেয়ে আছি। ওই হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ। ওয়েলকাম। মেয়েটা চলে যেতে লাগলো। আমি মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইলাম। অনেক দূরে চলে গেল। নিচে চেয়ে দেখি মেয়েটার নুপুর এখানে পড়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে আর পেলাম না। আমি চলে যেতে লাগলাম। মেয়েটাকে নেওয়ার জন্য তার চাচাতো বোন এসেছে, আর চাচাতো ভাই। তামিমা, আজ না একটা ছেলে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাইছে। তো কি হয়েছে? আরে ছেলেটা অনেক ভালো। প্রেমে পড়লি নাকি? না, আসলে হয়েছে কি, সব কিছু বলল। ও, এই ব্যাপার। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি চলো তো ওইদিকে। ভাইয়া যাবেন? হ্যাঁ, উঠেন। রিক্সায় উঠে যেতে লাগলাম। কোথায় নামবেন? কলেজের আশেপাশে বাসা ভাড়ায় থাকবো, এই রকম জায়গায় নিয়ে চলো। আচ্ছা, উঠেন। রিক্সা থামলো একটা বাড়ির সামনে। এখানে কি পাওয়া যাইবো? হ্যাঁ, যাই দেখেন, নয়তো আরো আছে আশেপাশে। আমি তার ভাড়া দিয়ে দিলাম। এই যে আঙ্কেল, হ্যাঁ বলো। বাসা ভাড়া দিবেন? হ্যাঁ, কিন্তু তুমি কি একা? হ্যাঁ। তাহলে দিব না বাবা। আচ্ছা আঙ্কেল। মন খারাপ করে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পর আরেকটা বাসা পেলাম। এখানে কি বাসা ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, কিন্তু মালিকের সাথে কথা বলতে হবে। উনি কি বাসায়? হ্যাঁ, আসেন আমার সাথে। বাড়িটা অনেক বড়, আর 3 তলা বাড়ি। আঙ্কেল, বাসা কি ভাড়া দেওয়া যাইবো? হ্যাঁ, কিন্তু তুমি কি একা? হ্যাঁ। তাহলে দেব না। আমার মেয়ে তাহলে বাসা ভাড়া দিতে দেবে না। কেন? তুমি এখন যেতে পারো। আমি বাইরে চলে যাব। তখনই, এই যে শুনছেন, হ্যাঁ বলুন। বাসা ভাড়া নিতে পারেন। আমার মেয়ে যখন বলেছে তখন নিতে পারো। ধন্যবাদ। তুই না বললি ব্যাচেলর কাউকে বাসা ভাড়া না দিতে? আসলে বাবা, ওই ছেলের কেউই নেই। তা তুই কি করে জানলি? তাহলে শোনো। মেয়েটা সব বলল। মালিক, ওর ঘরটা দেখিয়ে দে। ঘরে এসে দেখি সব গুছিয়ে রাখা। আমি গিয়ে আমার কাপড় চোপড় রাখলাম, রেখে গোসল করে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম, কারণ দুপুরে খাবার খেয়ে এসেছি হোটেলে। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে আসলাম। চারদিকে কি রকম তাই দেখতেছি, আর কি মনোরম পরিবেশ, তাই ভালো লাগতেছে। ছাদে ফুলের বাগানও আছে। আমি গাছের কাছে গেলাম, ওখান থেকে ঘরে গেলাম। তখন রাত হয়েছে কিছুটা। একটা ফোন এলো। তোকে না বলেছি আমাকে আর ফোন দিবি না? বস, আপনি ফিরে আসেন। এই দলের লোকেরা আমাদের দলের লোকেদের কোনো কাজ করতে দিচ্ছে না। তোরা সবাই এইসব ছেড়ে দে। আমি আর আগের জগতে পা রাখবো না। অনেক কিছু হারিয়েছি, এখানে এসেছি ভালো হতে। তখনই কেউ ঘরে ঢুকে গেল। আমি ভয় পেয়ে গেলাম। চেয়ে দেখি, কে? আমি মারিয়া।
কণ্ঠ শুনে বুঝতে পারলাম সেই মেয়েটা। কিসের জন্য এসেছেন? আরে আগে তো আসি, তারপর বলি। মারিয়া ঘরের ভিতরে আসলো। মারিয়ার হাতে দেখি কিসের জন্য একটা প্লেট। মারিয়া এইগুলো আমার পাশে রাখলো। কি এগুলা? আম্মু খাবার পাঠাইছে আপনার জন্য। আনার কি দরকার ছিল? আমি তো বাইরে খেয়ে আসতাম। চুপচাপ খেয়ে নেন। আচ্ছা, আপনি খাইছেন? হ্যাঁ আমি খাইছি, আপনি খান। আমি খাবো আর আপনি বসে থাকবেন, এটা কেমন কথা? আমি খেতে বলছি। আমি হাত ধুয়ে খাবার খেতে লাগলাম। আচ্ছা, আপনি কাকে বললেন অনেক কিছু হারিয়েছেন, আর কিছু হারাতে চান না, আর ভালো হতে এসেছেন? মারিয়ার কথাগুলো শুনে গলায় ভাত আটকিয়ে গেল। কাশতে লাগলাম। মারিয়া মুখের সামনে পানি ধরলো। আমি পুরো 1 গ্লাস পানি খেয়ে ফেললাম। আর মারিয়ার কথায় ভয় পেয়ে গেলাম। কপাল দিয়ে ঘাম ধরতে লাগলো। আমি ভাবতেছি এখানকার লোকজন যাতে জানতে না পারে আমার সেই ভয়ঙ্কর অতীত, যার জন্য এখানে আসলাম, তা যদি পূরণ করতে না পারি তাহলে কি করব? কি হলো, কোথায় হারিয়ে গেলেন? না মানে কি হয়েছে আপনার? না, এমনি এখানে পড়ালেখা করতে এসেছি। বললে তো ভালো হবই। হ্যাঁ আপনি খেয়ে নেন। আমি কোনো রকম খাওয়া শেষ করলাম। এবার কি তাহলে আমরা পরিচিত হতে পারি? হ্যাঁ। আমি মারিয়া, আপনার নামটা কি? আমি সাগর, এখানে পড়তে এসেছি। কোন ক্লাসে? কলেজে, 2nd ইয়ারে। ও তাই নাকি, আমিও তো একই ক্লাসে পড়ি। ও, তাহলে ওই দিন কই গেছিলেন? আগে আমার খালার বাড়ি থেকে পড়ছি। আর আপনি কোথায় পড়ছেন? আমার নিজের এলাকায়। ওখান থেকে এখানে আসলেন কেন? আসলে ওখানকার পড়ালেখা ভালো লাগে না, তাই এখানে আসলাম। আপনি যে বললেন আপনার কেউই নেই, তাদের কিভাবে কি হলো? কার অ্যাক্সিডেন্টে তারা সবাই মারা গেছে। কিছু সত্যি গোপন করলাম, নয়তো আরো কথা বাড়বে। এখন শুয়ে পড়বেন নাকি? হ্যাঁ, একটু পর। আপনি চলে যান, নয়তো কেউ খারাপ ভাববে। আচ্ছা বাই, কেমন? কাল কলেজে যাব। বাই। মারিয়া চলে গেল। আমি মোবাইলে কিছু ছবি দেখতেছি আর চোখ দিয়ে পানি বের হচ্ছে মা বাবার জন্য। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করতেছে আর বলতে ইচ্ছে করতেছে, মা দেখো, তোমার ছেলে সে আগের মতো ভদ্র হয়ে যাওয়া শুরু করে দিয়েছে। ফিরে আসো না মা, মা ফিরে আসো। তোমার ছেলেটা এখন আর আগের মতো নেই, অন্যায় পথ ছেড়ে দিয়েছে, এখন আর ওইসবে যাই না। মা তুমি আসো না, আমি আর পারছি না তোমাকে ছাড়া বাঁচতে। আমি শুধু একটা কারণের জন্যই তো বেঁচে আছি, নয়তো কবেই তো তোমার কাছে চলে যেতাম। এখন ফিরে আসো, তোমার সব কথাই আমি শুনবো, আর তোমার অবাধ্য হব না। তবুও ফিরে আসো। আমার না তোমার কথা ভেবে ঘুম আসতেছে না, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। প্লিজ আসো না মা। পৃথিবীতে যার মা নেই সে বোঝে তার বেদনা। মা যে কি জিনিস, থাকতে তার মূল্য বুঝবে না, হারিয়ে গেলে বুঝবে। তাই বলতেছি এখনো সময় আছে, বাবারও কিন্তু খুব গুরুত্ব আছে। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। আমার প্রত্যেকটা মোনাজাতে মা বাবার জন্য দোয়া থাকি। আই লাভ ইউ মা। সরি গল্পে এইটুকু বলার জন্য। কান্না করতে করতে অনেক রাত হয়ে গেল। শেষ রাতে ঘুম আসলো। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে কলেজে যাব ভর্তি হওয়ার জন্য। আমি নিজেই রান্না করতে পারি, কিন্তু এখনো কিছু আনা হয়নি, তাই চলে যেতে লাগলাম না খেয়ে কলেজে। ওপরতলা থেকে নিচ দিয়ে আসতেছি, তখনই এই যে বাবা, না খেয়ে কই যাচ্ছ? আসলে আন্টি কলেজে যাচ্ছি। আসো বাবা, এখানে খেয়ে নাও। না আন্টি, কাল রাতে তো খেয়েছি। আরে আসো না, আমি খাবার দিতেই যাচ্ছিলাম। থাক না, পরে এক সময় খাবো, এখন সময় নাই। প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা তাই বলে না খেয়ে যাবে? আন্টি প্লিজ। সাবধানে যেও। বাই আন্টি। আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম রিক্সার আশায়। একটু পর এসে পড়লো। এই যে আঙ্কেল, যাবেন? হ্যাঁ ওঠেন, কোথায় যাবেন? কলেজে। কলেজের কিছু দূর আগেই এসে চাকা নষ্ট হয়ে গেল। আঙ্কেল কি হলো? চাকা নষ্ট হয়ে গেল? এখানে নামি। নেমে পুরো টাকাটা দিয়ে দিলাম। আপনি খুব ভালো, এখন কিছু দূর বাকি আর আপনি পুরো টাকা দিয়ে দিলেন। আরে তাতে কি হয়েছে, আমি যাই, নয়তো দেরি হয়ে যাবে। ওখান থেকে চলে আসলাম, গেটের সামনে আসলাম। তার আগে কই থেকে একটা গাড়ি এসে পানি দিয়ে দিল শরীরটাকে। এই যে এভাবে কেউ গাড়ি চালায় নাকি? হ্যাঁ। গাড়িটা কলেজে ঢুকলো, আমি পানি মুছলাম আর ভিতরে গেলাম। আমি কলেজের অফিসে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। ধন্যবাদ স্যার। বসো। বসে আমার ফাইল দিলাম। পড়া বাড়ছিল কেন? স্যার আমি অসুস্থ ছিলাম, আর আমার বাবা মা কেউ নাই, তাই পড়তে পারি নাই। প্লিজ স্যার, না করবেন না। না, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে।
স্যার আমার সাথে আরো কিছু কথা বলে ভর্তি করে দিল। আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম। ভাবলাম আজকে আর ক্লাস করব না, এমনি বই আনি নাই, তাই চলে যেতে লাগলাম। গেটের কাছে আসার আগে কিছু ছেলে আমাকে ডাক দিল। এই ছেলে এদিকে আয়। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কাকে ডাকতেছে। তোকেই ডাক দিছি, তুই আয়। হ্যাঁ বলুন, কি বলবেন? তোর গায়ে পানি যাওয়ার পর কি যেন বললি? রাস্তায় একটু দেখে শুনে গাড়ি চালাবেন। ছেলেটা আমার কলা ধরে বলল। ওই তোর সাহস তো কম না, আমাকে জ্ঞান দিতেছস? আমার কলার ধরা একদম পছন্দ না। আমার রাগ তো সেই লেভেলের উঠে গেল। চোখ দুটো লাল হয়ে গেল, হাতটা খালি শক্ত করে ধরে রাখছি, নয়তো ওর জীবন এখানেই শেষ হয়ে যেত। আমি চাই আগের সেই ভদ্র হতে। দে দেখি আমাকে, মায়ের দে দে। আমার রাগটা তো চরম শিখরে পৌঁছে গেল। সবাই হা হা করে হাসতেছে। দেখেন, আমি এখানে পড়ালেখা করতে আসছি, মারামারি করতে না। আমরা কি মারামারি করতে আসছি নাকি? তাই তো মনে হয়। কি বললি? বলেই থাপ্পড় দিতে যাবে, তখনই ছেলেটার হাত আটকিয়ে ধরলো। আরেকটা হাতে চেয়ে দেখি একটা মেয়ে হাতটা ধরে রেখেছে। তোকে বলেছি না কলেজে এইরকম বেয়াদবি করবি না, আর যদি দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। ধন্যবাদ, নয়তো কি যে আজ হয়ে যেত। তোমার নাম? সাগর। আপনার? আমার নাম এখন দরকার নেই, পরে শোনো। ওই মেয়েটাকে দেখে পাওয়ার আলী মনে হয়। তারা 5 জন মেয়ে তার সাথে আছে, হয়তো বাপের কোনো ক্ষমতা আছে তাই। ওই ছেলের জন্য আমি থাপ্পড় খেলাম, ওই ছেলেকে তো আমি ছাড়বো না। আর তুই, তোর জন্য অন্য ব্যবস্থা করা আছে। আস্তে আস্তে বলল, আর ওরা ওখান থেকে চলে যেতে লাগলো। তখনই পিছন থেকে কেউ ডাক দিল আমার নাম নিয়ে। পিছনে তাকিয়ে দেখি মারিয়া আমাকে ডাক দিল। আমি তার কাছে চলে গেলাম। হ্যাঁ বলেন। ওখানে কি করেন? ওরা তো গুন্ডা টাইপের লোক, আপনার ওখানে কি? আরে তেমন কিছু না, ওখান দিয়ে আসতেছিলাম, একটা ছেলে ডাক দিল, তাই গেলাম। ও আচ্ছা, আজকে ক্লাস করবেন না? না, আপনি? আমিও করব না, চলো বাড়ি চলে যাই। আচ্ছা। যাও, রিক্সা ডাক দিয়ে নিয়ে আসো। দাঁড়ান, আসতেছি। ডেকে নিয়ে আসলাম। মারিয়া আগে উঠলো, আমি পরে উঠে একদম সাইডে বসলাম। আরে পড়ে যাবেন তো। না, চলেন তো। কোনো রকম বাড়ি পৌঁছালাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাজার করতে যাব, কারণ রান্না করে খেতে হবে তো, তাই চলে গেলাম বাজারে। গিয়ে কিছু জিনিসপত্র যা লাগে কিনে নিয়ে আসলাম, আর বই খাতাও কিনে নিয়ে আসলাম। আর আসার সময় হোটেল থেকে খেয়ে আসলাম। বাসায় আসার পর যেই একটু বসলাম, তখনই কে যেন দরজায় ধাক্কা দিতেছে। কে? আমি মিনি, দরজাটা খুলুন। আমি দরজাটা খুলে দিলাম, দেখি ছোট একটা বাচ্চা। না, বাচ্চা বললেও ভুল হবে। কে তুমি? আম্মু আপনাকে খাবারের জন্য ডেকে নিয়ে যেতে বলেছে। তোমার আম্মুকে গিয়ে বলো আমি হোটেল থেকে খেয়ে এসেছি। আচ্ছা। এটা মারিয়ার বোন মিমি, ক্লাস 9-এ পড়ে। তারা 2 বোন আর মা বাবা। বাবা চাকরি করে আর মা গৃহিণী। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে উঠলাম, উঠে সামান্য রান্না করলাম, করে গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেল। মোবাইল নিয়ে ছাদে গেলাম, দেখি দোলনা, তাই গিয়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হতে চলেছি। তখন একটা ফোন এলো। হ্যাঁ বল, ওখানকার খবর কি? বস টাকা চাচ্ছে হাসপাতালে। আমি বলছি না আমাকে বস বলবি না, আর টাকা আজকে দিয়ে দিতেছি, তুই শুধু ওখানকার খবর আমাকে দিবি। আচ্ছা। কলটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে দেখি মারিয়া আসলো। হাই, কি করেন এই সন্ধ্যাবেলায়? ভালো লাগে এই সন্ধ্যার আকাশ, তাই। আর আপনি কিসের জন্য এসেছেন? সেই একই বিষয়। ও, আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি? আমি না তুমি বলে সবার সাথে কথা বলতে পারি না। আরে আমরা তো সেম ক্লাসে পড়ি। আচ্ছা বলবো নি। আচ্ছা, নিচে চলো। আচ্ছা চলো। রুমে গিয়ে একটা ফোন দিলাম। ওই ডাক্তার, ওখানকার কি অবস্থা? আগের চেয়ে ভালো। সুস্থ হতে কতদিন লাগবো? এটা বলতে পারছি না। খেয়াল রাখবি, যদি কিছু হয় তোর জীবন ওই দিনই শেষ মনে করবি। ওইসব চিন্তা করতে হবে না। তাই যেন হয়, যত তাড়াতাড়ি সুস্থ করা যায় তার ব্যবস্থা কর। কিছু টাকার প্রয়োজন। আচ্ছা দিতেছি, এখন রাখি। ফোনটা রেখে দিলাম আর আমার ল্যাপটপটা নিয়ে আসলাম, আর ডাক্তারকে টাকা দিয়ে দিলাম তার ব্যাংক অ্যাকাউন্টে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম, কালকে আবার কলেজে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম কলেজে। মারিয়া আমার আগে এসে পড়েছে। ক্লাসে চলে গেলাম, কোথাও সিট পাচ্ছি না, পিছনের দিকে গেলাম। একটু সাইড হবেন? হ্যাঁ বসো। থ্যাঙ্কস। আমি জয়, তুমি? আমি সাগর। ফ্রেন্ড? না, বেস্ট ফ্রেন্ড। তুই করে বলবো কিন্তু। ঠিক আছে। কোথায় থাকোস তুই? এই তো পাশের এলাকায়। তোর পরিবারে কে কে আছে? আমি একাই। কেন, তোর বাবা মা? জানি না, এতিমখানায় বড় হয়েছি, সেখান থেকে এই পর্যন্ত আসছি। ও আচ্ছা,
স্যার এসে পড়েছে, পরে কথা বলবো। স্যার ক্লাস করাতে লাগলো। সব ক্লাস শেষ করে বের হওয়ার পর দেখি বাইরে একটা ছেলেকে কয়েকজন মিলে মারতেছে। সবাই দেখতেছে, কেউ কিছু বলছে না কেন? যে বলবে ওরা তাকেই মারবে। কেন? ওর বাবা এখানকার বড় বিজনেসম্যান, আর বড় বড় মাফিয়া তার চেনা পরিচয়। তার ছেলেকে যদি কেউ কিছু বলে, তার জীবন ওখানেই শেষ। আমার চেয়ে বড় না। কি? কিছু না। ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেললো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যেই ওখানে যাব তখনই কালকের সেই নাম না বলা মেয়েটা এসে বলল, ওই রকি, তোর তো সাহস কম না, কলেজে এসে গুন্ডামি করছিস? তোর কি, তোর বাপে এমপি দেখে কি আমি ভয় পাবো নাকি? আমাকে ভয় পেতে হবে তোর? ওকে মার দেখি কে কি করে। মেয়েটা রকির গালে একটা থাপ্পড় দিয়ে দিল। যা মার ওকে। রকি বন্দুক বের করে ওই মেয়েটার মাথায় ধরে। অনেক হয়েছে তোর খেলা, এবার আমি খেলি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। দাঁড়া দেখাচ্ছি তোকে আমি কি করতে পারি। তখনই পুলিশ এসে পড়ে। ওই দিন রকিকে ধরে নিয়ে যায়। নিলেই বা কি হবে, ওকে তো 10 মিনিট পরেই ছেড়ে দেবে। আমিও বাড়ি চলে গেলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর মারিয়াও আসলো। সাগর, একটা কথা বলি? হ্যাঁ বলেন। কি হলো? তুমি কিন্তু এখন আমাকে আপনি করে বলো কেন? আচ্ছা, এখন থেকে তুই করে বলবো। এবার খুশি? হ্যাঁ। আচ্ছা, আমরা বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এবার বল কি বলবি। আচ্ছা, তোর কি গার্লফ্রেন্ড আছে? মনে পড়ে গেল সেই অতীতের কথা। কি হলো, কই হারিয়ে গেলি? ওইসব কথা বাদ দে, আমি এখন যাই, আমার কাজ আছে। কি কাজ? আছে অনেক কাজ, রান্না করব। একটা বিয়ে করলেই তো তোর আর কষ্ট করতে হয় না। আমার সম্পর্কে যে জানবে সে আমাকে বিয়ে তো দূরের কথা, বন্ধু বানাবে না। কি বললি? কিছু না, তুই থাক। ওখান থেকে চলে আসলাম। সকালে কলেজে গেলাম। দুইজন এভাবে চলতে লাগলাম। দিন দিন মারিয়া আমাকে ভালোবাসতে লাগলো। আসলে ওর ব্যবহার দেখে বোঝা যাচ্ছে আমার উপর ও একটা অধিকার খাটাতে চাচ্ছে, কিন্তু আমি তো ওইসবে জড়াবো না। একজনকে এমনি হারিয়েছি, আমি চাচ্ছি আমরা দুইজন বন্ধু হয়ে থাকি। কিছুদিন পর আমিও সে আগের মতো হয়ে যাচ্ছি। এখন আমি অতীত নিয়ে আর ভাবি না। স্যাররাও আমাকে খুব ভালোবাসে। আজকে কলেজে যাচ্ছি, গিয়ে দেখি সেই রকি জয়কে মারতেছে। সবাই দাঁড়িয়ে শুধু মজা দেখতেছে। হকি দিয়ে মাটিতে ফেলে পিটাচ্ছে। আরে আপনারা কি করতেছেন? ওকে মারেন কেন? তা তোর কি, তোরও কি মাই খাইতে মন চাচ্ছে নাকি? প্লিজ ওকে ছেড়ে দেন। আমি গিয়ে ওকে টেনে তুললাম। ওরা আমাকেও বাড়ি দিতেছে। এই কুত্তার বাচ্চা সর তুই, নয়তো তোকেও মেরে ফেলবো। বলেই বাড়ি দিতে লাগলো। আমি হকিটা হাত দিয়ে ধরে ফেললাম, টান দিয়ে নিলাম হকিটা। এই শালার পাট বেড়েছে, ওকেই আগে মার। আমি জয়কে সরিয়ে নিলাম। আমাকে কয়েকটা বাড়ি দেওয়াতে কপাল দিয়ে রক্ত পড়তেছে। চাইলেই আমি ওদের ওখানে এই মুহূর্তে ওদের অস্ত্র দিয়ে ওদেরই শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি আর মারামারি করব না, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। জয় আর থাকতে পারলো না আমাকে মারা দেখে, তাই এসে রকিকে নিচে পড়ে থাকা হকি দিয়ে বাড়ি দিল। ওরা আমাকে মারা বাদ দিয়ে জয়ের পেটে চাকু ঢুকিয়ে দেবে, তখনই আমি হাত দিয়ে ধরে ফেলি। আমার হাত দিয়ে রক্ত পড়তেছে। আমি রকির চোখের দিকে তাকিয়ে আছি। রকি ওর শরীরটাকে পুরো শক্তি দিয়ে চাকু সরাতে পারছে না। আমি চাকু টান দিয়ে রকিকে একটা লাথি দিলাম। সোজা রকি গিয়ে পড়লো ওদের রাখা বাইকের মধ্যে। তোদের সাহস তো কম না, আমার বন্ধুকে মারতে চাস? এই তোরা মার শালাকে। তোরা জীবিত থাকতে চাস তো চলে যা, নয়তো আয়, একটা করে মারবো, তার বেশি না। একজন এলে চোখের পলকে নিজে শুইয়ে দিলাম। আর দুইজন এলো, সেই আগের স্টাইলে মারলাম। আমার মায়ের দেখে সবাই অবাক। আর বাকি দুইজন আর সামনে আসলো না, তারা চলে গেল। এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। তখন কাকে যেন ফোন দিল। যা, দেখা যাবে। তোকে তো আমি মেরেই ফেলবো। আবার মারতে আসলো। এবার মাইরে রক্ত ভিজে গেল রকির কপাল, নাক, মুখ। 5 মিনিট পর পুলিশ আসলো। আমাকে দেখিয়ে দিল, আমার হাতে হাত করা পরাইলো। তুই তো এবার শেষ, দেখা যাবে। আমাকে নিয়ে চলে যেতে লাগলো। মারিয়াকে এখনো দেখলাম না। গেট দিয়ে গাড়ি যখন বাইরে হলো তখন দেখি গেটের সামনে মারিয়া আসলো। আমাকে পুলিশের গাড়িতে দেখে অবাক। গাড়ি নিয়ে থানায় না গিয়ে অন্যদিকে যেতে লাগলো। আমি আমার ফোন বের করে একটা মেসেজ দিলাম আর লোকেশন চালু করে দিলাম। আরেক হাবিলদার মোবাইল নিয়ে নিল। আমি কিছু বললাম না। ওইদিকে মারিয়া পাগল হয়ে যাচ্ছে। জয়, সাগরকে কেন ধরে নিয়ে গেল? জয় সবকিছু খুলে বলল। চলো, উকিলকে নিয়ে পুলিশ স্টেশনে যাব। এইদিকে। কি রে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? গাড়ি থামালো। পুলিশ অফিসার পিছনে এলো, এসে আমাকে একটা ঠাস করে চড় দিল। তোর সাহস তো কম না, আমাদের তুই করে বলিস? তো কি হয়েছে?
আবার বলিস? আমার তো সেই লেভেলের রাগ উঠে গেল, আমি পুলিশটাকে দিলাম লাথি। অন্য হাবিলদার পুলিশকে উঠিয়ে আমার হাত করা গাড়ির সাথে আটকে দিল। খুব বার বেড়েছিস, চল তোকে আজ। হ্যাঁ চল, দেখা যাবে। আমাকে নিয়ে গেল এক ফ্যাক্টরিতে। পুরো জায়গা অন্ধকার। হঠাৎ করে লাইট জ্বলে উঠলো। সামনে 15-20 জন লোক দাঁড়িয়ে আছে, সাথে রকিও আর ওর বাবা। তুই আমার ছেলেকে মারছস? তোর তো সাহস কম না, মার শালাকে। না, আমি একাই মারবো ড্যাডি। বলেই লাথি দিয়ে মাটিতে ফেলে দিল। পারলে হাত করা খুলিয়ে দিয়ে দেখ। আবার মায়ের দিল। পারলে হাত করা খুলিয়ে দে। মারতে মারতে আমাকে মাটিতে ফেলে দিল। আয়, আমাকে মার। পারলে খুলিয়ে দে। ওই ওর হাত করে খুলিয়ে দে। আমার হাত করা খুলিয়ে দিল। আমি কোনো রকম উঠে দাঁড়ালাম। রকি এসে আমাকে মায়ের দিল। এবার আমি লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। হাত পা ঘাড় নাড়ালাম। সেই আগের হিংস্রবাগটা জেগে উঠল। আমি হাত নাড়িয়ে ওকে আসতে বললাম। রকি মায়ের দিবে, তখনই ওকে ধরে ঘুরটা দিলাম। ঘুরান দিয়ে এক মাইরে জমের বাড়ি। আমার সাথে পাঙ্গা মাতলে না। আমার পাঙ্গা নিতে হলে দিগর চাহিয়া দিগার। আসলো আরো, ওদের মেরে দিলাম। সবাই শেষ। রকির বাবা আর পুলিশ আছে। কে তুই? আমার ছেলেকে মেরে ফেলবি? আমার সম্পর্কে না জেনে পাঙ্গা নিয়ে ফেলেছিস। মাফ কইরা দেন। তোর একবার সুযোগ দিলাম, যা। তখনই পুলিশ আমার মাথায় পিস্তল ধরলো। সাব্বাস, শালা কুত্তার বাচ্চা। তুই আমার ছেলেকে মারছিস? আমি তোকে ছেড়ে দেব? তুই কি করে ভাবলি? ওই, তুই হাসতেছিস কেন? তোর মরণের ভিসা আইসা পড়ছে, তাই। বন্দুক তো আমার হাতে, তুই এখন মরবি। 3, 2, 1, 0 বলার সাথে সাথে গুলি এসে রকির বাবার হাতে লাগে আর বন্দুক পড়ে যায়। মার, বেশি সময় নিতে হয় না। হয়তো মারবি, নয়তো মরবি। মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। আমি না কাউকে 2 বার সুযোগ দেই না। আর আমি কে, শুনবি? এসকে। এটা শুনে রকির বাবার চোখ বড় হয়ে গেল। আপনাকে না জেনে ভুল করে ফেলেছি। আমি তো আপনার দলের লোকের সাথে আমিও আছি। যা, ওপরে গিয়ে মাপ চা। সামনে থেকে একজন বন্দুক দিলে আমি সাথে সাথে 4টা ঢুকিয়ে দিলাম। গুলি করতে দেরি করা ভালো না। এটাকে এখনো ছাড়তে পারলাম না শালার। বস, পুলিশটাকে কি করবেন? আচ্ছা, পুলিশের সাথে একটা গেম খেলি, কেমন? ভাই, আমায় মাফ করে দেন, আমার ভুল হয়েছে। একটা প্রশ্ন করি, উত্তর দে। তুই কি এখানে কিছু দেখেছিস আমাকে? না ভাই, না, আমি কিচ্ছু দেখি নাই। আমি সাথে সাথে গুলি করে দিলাম। এই রকম পুলিশ দেশে দরকার নাই। আর এই যে হাবিলদার, তোরা যদি মুখ খুলিস। না, বলবো না। আপনি ভালো কাজ করেছেন। এই পুলিশ নামে কলঙ্ক ছিল। আমরা চলে গেলে সব ক্লিন করে ফেলবে। কোনো ফুপ জানি না থাকে। থাকলে তোরা আর বলতে হবে না। ওই চল তোরা। আমরা বাহিরে এসে পড়লাম। ওই হাফিজ। জি বস। তোকে না বলছি বস বলবি না? বললে তোরা সেখানে গুলি করে মারবো শালা। ঠিক আছে। তোরা চইলা যা, আমিও যাই। ঠিক আছে, দরকার হলে বললেন। আচ্ছা যা। পাঠক পাঠিকা, আপনারা তো কিছু বুঝলেন না। আমি বলি, আমি গাড়িতে থাকাকালীন হাফিজকে মেসেজ দেই। এরা আমার লোক, আর ও হলো আমার খুব খুব কাছের ভালো বন্ধু। ওরা 5 জন আসছিল। আমার দলে কাজ করে। বাকি পরিচয় পরে। এত বেশি জানা ভালো না। আমি চলে গেলাম। কলেজে যাওয়ার আগে একটু হাসপাতালে গেলাম। ওইদিকে মারিয়া জয় পুলিশ স্টেশনে গিয়ে দেখলো আমি নাই। কই, সাগর এখানে তো আসে নাই। তাহলে কোথায় নিয়ে গেল? কলেজে সবাই আমাকে দেখে অবাক। হাতে পায়ে ব্যান্ডেজ করা। আমি কলেজের সব জায়গায় মারিয়া আর জয়কে খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই মারিয়ার বান্ধবীকে বললাম, মারিয়া কই? জয়ের সাথে কই জানি গেছে। আপনাকে পুলিশ নিয়ে গেল, আবার এত তাড়াতাড়ি ছেড়ে দিল নাকি? ওইসব পরে বলবো, আগে মারিয়াকে ফোন দাও। ফোন দেওয়ার পর, হ্যালো মারিয়া, কই আসস? থানায়। আর তুই কই? কলেজে আয়, তারপর বলতেছি। ওরা কলেজে চলে আসলো। কই নিয়ে গেছিল তোকে? বলতেছি, বস আগে। হ্যাঁ বল। তেমন কোনো আঘাত পাসনি তো? না, তেমন না। বল, তোকে কই নিয়ে গেছিল? আরে মাঝপথে নিয়ে গেছিল। তারপর কে যেন ফোন দিল, তারপর আমাকে ছেড়ে দিল। আপনারা তো জানেনই সত্যিটা। তুই বল, তোকে মারি দিল কেন? কথা ঘুরানোর জন্য বললাম। আমি আর জোনাকি, মানে আমার জিএফ না কি? আমরা তো জানলাম না। কিছুদিন থেকে আজকে ভাবছিলাম তোদের সাথে পরিচয় করিয়ে দিব। ওইসব বাদ দে, আগে বল মারলো কেন? আরে আমি আর জোনাকি গেট দিয়ে আসতেছিলাম, আর ওই রকি যেতেছিল। তখনই ধাক্কা লাগে, আর রকি জোনাকিকে বলে,
দেখে শুনে চলতে পারেন না? অন্ধ নাকি? তোমায় দেখে আমি অন্ধ হয়ে গেছি সুন্দরী। জোনাকি আর দেরি করলো না, বসিয়ে দিল একটা। রকি তো সেই রাগ উঠে গেল। জোনাকি থাপ্পড় দিয়ে চলে যেতে লাগলো, তখনই রকির হাত টান দিয়ে নিয়ে যেতে লাগলো। রকি, ভুল হয়ে গেছে আমাদের, ছেড়ে দাও। শালা সর তুই, আজকে তো ওকে আমার করেই ছাড়বো। জয়, কিছু একটা করো। ওই রকি, ওকে ছেড়ে দে। না দিলে কি করবি? হ্যাঁ, বলেই ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। জয় উঠে রকির কাছ থেকে জোনাকির হাত টান দিয়ে নিয়ে রকির নাকি ঘুষি মারে। রকি আবার জয়কে মারতে আসে, তখনই জয় ওকে আবার মেরে ফেলে দেয় মাটিতে। রকি আর জয়ের ঝগড়া মাঠে গিয়ে শুরু হয়। আবার দুইজন কম না, রকি মারে জয়কে, জয় মারে রকিকে। সেই দেখে রকিকে জয় মাটিতে ফেলে গলা টিপে ধরে। তুই আমার কলিজের গায়ে হাত দিয়েছিস, তোকে আজ শেষ করে ফেলবো। জয়! জয় পিছনে ঘোরার আগেই রকির পালা কুত্তারা জয়ের মাথায় হকি দিয়ে বাড়ি মারে। জয় মাটিতে পড়ে যায়। এইদিকে জোনাকি জয়ের কাছে গিয়ে কান্না করতে থাকে। জয়কে মাটি থেকে ওঠানোর চেষ্টা করে। রকি গিয়ে জোনাকির চুল ধরে টেনে ওঠায়। তখনই জয় রকিকে লাথি মারে। জোনাকি সাইডে পড়ে যায়। ওই যা তোরা, শালা তেজটা একটু কমা। রকি ছেলেরা জয়কে মারতে থাকে। তারপর তো তুই চলে আসিস। আচ্ছা চল, তোর মাথায় তো ব্যথা পেয়েছিস। কোথায়? ঔষধ আনতে। তিনজন আর ক্লাস না করে চললাম। জয় তুই যা, কিছু নিয়ে আয়। আমি তখন হাফিজকে একটা ফোন করলাম একটু দূরে এসে। কি রে, ওইখানে কি রকি আর ওর বাপের গায়ে আমার সিল মেরেছিস? তুই তো জানোস আমার আবার এসব করতে ভালো লাগে। তুই আসার পরেই ছিল, তা দিয়ে দিয়েছি। ঠিক আছে বাই। ওখান থেকে জয়কে ঔষধ কিনে দিলাম, আমিও কিছু কিনলাম। কিনে আমি আর মারিয়া বাড়ি চলে আসলাম। আসার আগে হোটেল থেকে খাবার কিনলাম, এসে গোসল করলাম, খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে কে যেন দরজা ধাক্কা দিতেছে, আমি গিয়ে খুলে দিলাম। মারিয়া তুমি এখানে? আসতে পারি নাকি? না, তোমাদেরই তো বাসা, যখন খুশি তখন আসতে পারো। তাহলে বললে কেন? না, এই অসময়ে আসলে যে। সাগর, তুমি গাড়ি চালাতে পারো না? তাহলে রেডি হয়ে নাও। কই যাবে? বলছি না, রেডি হয়ে নাও। না বললে যেতে পারবো না। আম্মু বলেছে আমার সাথে নীলাকে পিক করতে যেতে হবে। আন্টি যেহেতু বলেছে তখন তো যেতেই হবে। কেন? আমি বললে যেতে না নাকি? এইসব কথা বাদ দিয়ে জানতো, রেডি হয়ে আসেন। তুমি কেমন এক এক সময় এক এক রকম কথা বলো, কখনো আপনি কখনো তুমি। আমি এমনই। আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম। স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি। মারিয়া আমাকে ছেড়ে দৌড় দিল। আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি কাকে যেন জড়িয়ে ধরেছে। নীলা, এই হলো সাগর, আমার বন্ধু। হাই। হ্যান্ডশপ না দিয়ে সালাম দিলাম। হ্যালো। চলো যাওয়া যাক। ব্যথা পেলেন কিভাবে? পড়ে গিয়ে। হ্যাঁ চলো। ওরা দুইজন পিছনে বসলো। আমি গাড়ি ড্রাইভ করে বাড়ি চলে আসলাম। আমি বাসায় এসে রান্না করে গোসল করতে করতে রাত হয়ে গেল। রাতে ছাদে গেলাম, বসে আছি ছাদে। তখনই পিছন থেকে কেন যেন আওয়াজ আসলো। দেখি মারিয়া আর নীলা আসলো। তুমি এখানে? হ্যাঁ বসো। হ্যাঁ, আপনি কি মারিয়াপুর সাথে পড়েন নাকি? হ্যাঁ, আর আপনি? আমাদের 1 বছরের ছোট। ও আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? তুমি এইসব জেনে কি করবে? এমনি। আচ্ছা তুমি, সরি, আপনি কি কাজ করেন? কালকে বলবো, আজকে আমি যাই কেমন? ভাবতে লাগলাম কি বলবো। আর আমার কাছে যে টাকা পয়সা আছে, আমার ছেলে সন্তানেরাও বসে বসে খেতে পারবে সব, আমার আর বাবার টাকা। ওখান থেকে চলে আসলাম, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কলেজে যাচ্ছি এমন সময় মারিয়া আমাকে বলল, সাগর, তুমি যে মাফিয়া কিং এসকে, আমি তা জেনে ফেলেছি। না মানে আসলে। আর আমাদের ধারে কাছেও আসবে না। কেন? আমি গুন্ডাকে খুব ঘৃণা করি। আমি ওখানে বসে পড়লাম কাঁদতে কাঁদতে। তখনই ঘুম ভেঙে গেল। আমি উঠে অস্থির হয়ে পড়লাম, কারণ মারিয়া যদি আমার সম্পর্কে জানে তাহলে কি ও আমার সাথে স্বপ্নের মতো কি আমায় ছেড়ে চলে যাবে? এইসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। কলেজে আর গেলাম না, কারণ হাতে পায়ে ব্যান্ডেজ। খাবার খেয়ে ছাদে গেলাম। সাগর, চলো না ঘুরতে যাই। হ্যাঁ চলেন না। আসলে যাবে কিনা তাই বলো। আচ্ছা যাও, তোমরা রেডি হয়ে নাও। আমরা তিনজন ঘুরতে গেলাম পার্কে, আরো কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলাম। ঘোরাঘুরির পর আমরা এসে পড়তেছি, তখনই পিছন থেকে কেউ একজন বস বলে ডাক দিল। আমার সামনে এসে সালাম দিয়ে বলল, বস কেমন আছেন? আমি কি বলবো ওদের সামনে? সাগর, তুমি কি এই ছেলেকে চিনো নাকি? না তো। ওই ছেলেকে ইশারা দিলাম চলে যাওয়ার জন্য। সরি ভাইয়া, ভুল করে আপনাকে বস বলে ফেলেছি। আমাদের বস আপনার মতোই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাই কেমন?
খুব জোর করে বেঁচে গেছি একটুর জন্য, ধরা পড়ি নাই। ওদের নিয়ে হোটেলে গেলাম খাবার খেতে, তারপর বাড়ি চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি চালু করতেই ব্রেকিং নিউজ। কাল রাতে কে বা কারা বিজনেসম্যান মতিউর রহমান সাহেব ও তার ছেলে আর একজন পুলিশকে তাদেরই গোডাউনে নির্মমভাবে হত্যা করেছে। তাদেরকে মেরেছে তা জানা যায়নি, কিন্তু তাদের শরীরে এসকে লেখা হয়েছে। এই নামটা শোনার পর অনেকেই রাতের ঘুম হারাম হয়েছে, কারণ এসকে হলো দেশের নামকরা মাফিয়া। তাকে কেউ আজ পর্যন্ত দেখে নাই। কেউ বলছে যে এসকে 6 মাস আগেই মারা গেছে এক বোম ব্লাস্টে, কিন্তু অনেকে বলে সেই মাফিয়া বেঁচে আছে। তাহলে কি এই খুনগুলো সেই মাফিয়াই করেছে, নাকি তার নাম করে অন্য কেউ খুন করেছে? তা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এইসব বাদ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তখন একটা কথা মনে পড়ে গেল, তখনই একটা ফোন দিলাম। কিরে, কি খবর? ভালো বস। ওর অবস্থা কেমন এখন? আগের চেয়ে ভালো। ডাক্তার কি বলেছে? 1-2 মাসের ভিতরে ঠিক না হলে এমনিকে নিতে বলেছে। তাহলে আমেরিকায় নিয়ে যাই। আমি বলেছিলাম, ডাক্তার বলেছে 1 মাসের ভিতরে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা রাখি, সব খবর আমার কাছে দিবি, আর দেখে শুনে রাখবি। সকালে উঠে কলেজে গেলাম, সবাই কেমন যেন অবাক হয়ে দেখতেছে। আমি তো ছেলেটাকে ভদ্র ভেবেছিলাম, এই ছেলেও তো দেখি গুন্ডা। তোর কেন এমন মনে হয়? আরে গাধি, কালকে তো তুই কলেজ আসিস নাই, তাই জানোস না। বললে তো জানবো। আরে আমাদের এখানকার রকি আছে না, ওকে মেরেছে কালকে এই ছেলে। ভালোই করেছে। আরে তারপর ওই ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়, আর একটু পরেই ছেড়ে দেয়। কিন্তু কি? আরে ওই পুলিশ আর রকিও ওর বাবাকে কেউ মেরে ফেলে। তো ছেলেটার কি? আরে কেউ কেউ বলেছে এই ছেলে মেরেছে কালকের মাইর দেখে। মনে তো হয় না এই ছেলে খুন করতে পারবে। ঘন্টাখানেক পর ক্লাস চলতেছে, তখনই পুলিশ আসে ক্লাসে। এখানে সাগর কে? আমি দাঁড়ালাম। জি আমি। থানায় যেতে হবে। কিন্তু কেন? গেলেই জানতে পারবা। ওখান থেকে আমায় নিয়ে গেল থানায়। সেদিন 2 পুলিশও দাঁড়িয়ে আছে। জি, কিসের জন্য আমাকে এখানে আনা হয়েছে? তোমার সাথে কালকে কি কি ঘটেছে? আমি সব বললাম। তোমাকে কোথায় নিয়ে যায়? স্যার, আমাকে ওই যে কলেজ থেকে একটু দূরে 3 রাস্তায় মোড়ে এনে নামিয়ে দেয়। সত্যি নাকি? হ্যাঁ স্যার। কিসের জন্য নামিয়ে দেয়? জানি না স্যার। তুমি যেতে পারো, আর এই শহর ছেড়ে কোথাও যেতে পারবে না, কেস শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে স্যার। ওখান থেকে চলে আসার সময়। স্যার, যাব কিভাবে? গাড়িতে। স্যার, টাকা আনতে মনে নাই। রানা, যাও এই ছেলেকে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসো। এসে পড়লাম কলেজে, আর ওই থানায়। ওই ছেলে কি সত্যি বলছে? হ্যাঁ, ওই ছেলেকে কোনো কারণ ছাড়া নামিয়ে দিয়ে আমাদের 2 জনকে এইখানে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আচ্ছা, ওই গোডাউনে ওই 4 জন ছাড়া কি আর কারো হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না স্যার। কলেজে। মে আই কামিং? ইয়েস, কামিং। আমি ভিতরে এসে সে আগের জায়গায়। তোমাকে কই নিয়ে গিয়েছিল? থানায়। কালকের খুনের জন্য নাকি? হ্যাঁ স্যার। দিন শুনলাম তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে গেছিল যাওয়ার সময়। জি স্যার। কেন? আমিও ঠিক জানি না কারণটা। বসো, আর কলেজে ঝগড়া করবে না। কাল এটা নিয়ে মিটিং হয়েছিল, তোমার বন্ধুদেরকে বাঁচানোর জন্য এসব করেছে বলে কিছু বলে নাই, নয়তো টিসি দিয়ে দিত। সব ক্লাস করে আমি আর মারিয়া বাড়ি চলে আসতেছি। রিস্কায় তখন মারিয়া বলল, আজকে জয় আসে নাই কেন? কোনো কাজে গেছে। ও ঘুরতে গেলে তো আমাকে বলতো। তুমি তো ভালোবাসাই বোঝো না। কেন এমন মনে হলো? তোমাকে নিয়ে গেলে প্রেমে ব্যাঘাত ঘটতো না? ও, প্রেম ভালোবাসা কি এখনো বুঝলে না? আমি বুঝি, কাউকে ভালোবাসলে তাকে না পাওয়ার যন্ত্রণা। কাউকে ভালোবাসতো নাকি কখনো? এসে পড়েছি, নামো। এই কথা বললে তুমি এত এড়িয়ে চলো কেন? আরে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি ভাড়া দিয়ে দিলাম, চলেন মেম সাহেব। হ্যাঁ চলো। আমি গিয়ে গোসল করে ছাদে গেলাম বই নিয়ে। আমি আগে সারাদিন বই পড়তাম, এখন আর বেশি পড়া হয় না, তাই বই নিয়ে ছাদে গেলাম বিকেলের দিকে। আমি সেই যে করোনার আগে ধরেছিলাম আর ধরি নাই, মাঝে মাঝে একটু বই গোছাই। আমি ছাত্র তেমন ভালো না, আগে ছিলাম। ইন্টারে ওঠার পর লেখাপড়া উঠে গেছিল, আর ঘরে বসতে মন চায় না। আমি বই পড়তেছি, তখনই নীলা আসলো। কি করেন? দেখতেছেন না? তা তো দেখতেছি। তাহলে বললেন কেন? এমনি। ও, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি না কি? আপনাকে
কি বলুন না। আমি না আপনাকে ভালো। কি হচ্ছে এখানে? এমনি গল্প করতেছিলাম। চলো, আম্মু ডাকতেছে। নীলা আর মারিয়া চলে গেল, আমিও কিছুক্ষণ পর চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, তখনই কে যেন দরজা ধাক্কা দিতেছে। কে? আমি। দরজা খোলো একটু। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। কিছু বলবে? নীলা কি কিছু বলেছে তোমাকে? কই না তো। তাহলে আপনি শুয়ে পড়েন। ঠিক আছে, গুড নাইট। দরজাটা লাগিয়ে দিয়ে যান, আমি আর উঠতে পারবো না। গুড নাইট। সকালে মারিয়া আমার রুমে এসে কেউ কি বলতে পারবে মারিয়া চিল্লান দিল কেন? সরি ছোট করে দেওয়ার জন্য। যে বলবে ছোট দিছি তাকে গিয়ে কেলিয়ে আসবো। এই কথা লেখার পরেও কেউ যদি বলেছো ছোট হয়েছে, তাদের বাড়ির ঠিকানা দাও, আমি গিয়ে বাড়িতে গিয়ে কেলিয়ে আসবো। আমি মারিয়ার চিল্লান শুনে উঠে পড়লাম। এমন কিছু লিখতে চাইছিলাম, সেটা অনেকেই ধারণা করে ফেলেছেন, কিন্তু লিখলাম না, নয়তো 18+ দিকে টাইনা নিয়ে যাবে কিছু লোক। মনের কথা মনেই রাখেন কেমন? সরি বিরক্ত করার জন্য। কি হয়েছে? ফ্ল্যাটে রক্ত কেন? তাই বলে চিল্লান দিতে হয়? এই রক্ত কই থেকে আসলো? কালকে তুমি যাওয়ার পর ভাবলাম কিছু একটা খেয়ে নিই, তাই ফল কাটতে গিয়ে হাত কেটে গেছে। কই দেখি দেখি। আরে বেশি কাটে নাই। মারিয়া আমার হাতটা নিয়ে দেখলো। অনেকটা তো কেটে গেছে, ব্যান্ডেজ লাগাও নাই কেন? আরে বেশি কাটে নাই, শুধু রক্ত পড়েছে অনেকটা। দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। মারিয়া ওদের ঘর থেকে কিছু নিয়ে এসে লাগিয়ে দিল। আজকে কলেজে যাবে না তুমি? হ্যাঁ, কেন? এমনি, এখন যাই। কলেজে? আমি আর মারিয়া কলেজে এসে পড়লাম। জয়, তোর জিয়াব কই? ও বাড়িতে গেছে। কেন, ও এখানে থাকে না? না, এখানে ওর খালার বাসায় থাকে। ও চল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস করে বাড়ি ফিরে আসি। 2 দিন পর আমি সকাল সকাল বাইরে যেতেছি, তখনই সাগর। জি আঙ্কেল, কিছু বলবেন? কোথায় যাচ্ছ? বাজার শেষ, তাই বাজার করতে যাচ্ছি। আমিও যাব, চলো। আমার কাছে দিয়ে দিন, আমি নিয়ে আসবো নি। একজনের সাথে কথা বলতে হবে। ঠিক আছে চলেন। আমরা রিক্সায় আসলাম, বাজার করে বাড়িতে আসলাম অন্য জায়গায়। বস, এক লোক এসেছে। কিসের জন্য? একজনকে মেরে ফেলার জন্য। পাঠিয়ে দে। হাই। হাই হ্যালো বাদ, কাজের কথায় আসি। একজনকে মেরে ফেলতে হবে। কেন, লোকটা কি করেছে? আমার ছেলেকে জেলে দিয়ে দিবে। খুলে বলো। আমার ছেলে আর তার বন্ধু মিলে মাল খেয়ে রাস্তায় একটা ছেলের সাথে ঝগড়া হয়, তাতে এক পর্যায়ে আমার ছেলে গুলি করে মেরে ফেলে ওই লোকটাকে। সে সময় একটা লোক দেখে ফেলে, সেই লোকটা নাকি কোর্টে সাক্ষী দিবে। তাকে অনেক বুঝিয়েছি, কাজ হচ্ছে না, তাই মেরে ফেলতে হবে। মারতে হলে টাকা বেশি লাগে, তা কি জানোস? হ্যাঁ, কত লাগবে? এখন 25 দিয়ে যা, বাকি টাকা কাজ শেষ হলে। ঠিক আছে। আর ছবি কই? এই যে ছবি। আমার আর মারিয়ার বাবার একসাথে এই রিক্সায় তোলা ছবি দিল। ওই তুই কার ছবি আনছিস তা কি জানিস? না, কেন? এই লোকটা হলো বনের রাজা, কিন্তু বনে থাকে না, থাকে এই শহরে। এ হলো ঘুমন্ত হয় না, এখন ঘুমিয়ে আছে। যদি জেগে যায় সামনে যে পড়বে তার কলিজাটা আগে খেয়ে নেবে। তুই যদি একে মারতে চাস, তার আগে ইয়ে আমাদের বিনা নোটিশে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দিবে। তোর ছেলে জেলে থাকাই ভালো, এর হাতে পড়লে আর রক্ষা নাই। ওটা না, রিক্সা ওই সাইডে উঠে ওই লোকটাকে মারতে হবে। লোকটার সাথে সম্পর্ক কি? এদের বাসা বাধা থাকে ওই ছেলে। তাও মারতে পারবি না। কেন? ওই যে বললাম ঘুমন্ত হয় না, ওই লোক কেন এসকে মাফিয়া গ্যাং এর আশেপাশেও কাউকে মারা যাবে না, নয়তো সোজা উপরে। এই ছেলেটাকে মাফিয়া কিং, এর এক ডাকে শত শত গুন্ডা মাস্তান এক জায়গায় আসবে। কিং ওই মাফিয়া কিং এর শত শত লোক তার এক কথায় উঠে বসে। বড় বড় নেতারাও তার কাছে যায় সাহায্যের জন্য। আর তুই আসছিস তার বাসার মালিককে মারার জন্য। আমি তাহলে কি করব? জেলে থাকতে দে তোর ছেলেকে, তাহলে তাও বেঁচে থাকবে। এইদিকে আমি রান্না করতেছি, তখন মারিয়া আসলো। তুমি তো ভালো রান্না করতে পারো। কি আর করব? বিয়ে করলেই তো পারো। কে দিবে আমার কাছে মেয়ে? অনেকেই দিবে, তুমি দেখতে সুন্দর, ভদ্র, অনেক ট্যালেন্ট আছে তোমার, টাকা পয়সা তো আছেই, কি চাই আর? আমার তো কেউ নাই। তাতে কি হয়েছে? আমার সম্পর্কে সব জেনে তোমার বাবা কি বিয়ে দেবে আমার সাথে? তাহলে বলো না কেন তোমার সম্পর্কে। না থাক, বলতে হবে না। তুমি কি রাতে সাথে যেতে পারবে? কেন? যেতে বলেছে যাবে। আচ্ছা যাবনি। রাতে যখনই ছাদে যাব তখনই একটা ফোন আসে। হ্যালো ভাই, আপনার সুস্থ হয়ে গেছে? কে সুস্থ হয়ে গেছে?
তার নামটা বললাম না, পরে বলবো। সত্যি? তুই থাক, আমি আসতেছি। আমি ছাদে আর গেলাম না, চলে গেলাম ওখানে। গিয়ে রুমে ঢুকলাম। কেমন আছিস? কি রে, কথা বলছিস না কেন? ও চুপ করে আছে আর আমার দিকে এক ধ্যানে চেয়ে আছে। কি রে, কথা বলে না কেন আমার সাথে? ভাই সব শুনবে কিন্তু বলতে পারবে না। কেন? পুরোপুরি ঠিক হয়নি। কবে ঠিক হবে? ঠিক হতে আরো সময় লাগবে। ডাক্তার, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলুন। চেষ্টা চালিয়ে যাচ্ছে, চিন্তা করবেন না। ঠিক আছে। ভাই কাঁদবেন না, দেখবেন আগের মতন ঠিক হয়ে যাবে। আমাদের সাথে কথা বলবে, মজা করবে। তাই যেন হয়। আর হাফিজ আসছিল না? প্রতিদিন আসে, আজকে আসে নাই। রাত গভীর হলে আসবে, নয়তো কেউ দেখে ফেলতে পারে, তাই রাতেই আসে। ওকে বলিস আর দেখে রাখিস, কেউ জানি কিছু করতে না পারে। ঠিক আছে ভাই। ওখান থেকে বের হয়ে এসে পড়লাম। অটোওয়ালার কাছে যাব, তখনই একটা লোকের সাথে ধাক্কা লাগে। ওইদিকে মারিয়া অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকে, আর আমি আসি না দেখে আমাকে ফোন দেয়। সাগরের ফোনে কি হলো? ফোন বন্ধ বলতেছে কেন? আমাকে না পেয়ে মারিয়া অস্থির হয়ে যায়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, আসতেছি না দেখে আমার রুমে যায়। আমাকে না পেয়ে চারিদিকে খুঁজতে লাগলো। মারিয়া আমার রুমে এসে বসে থাকে। ওইদিকে আমি ধাক্কা লাগার পর সরি ভাইয়া। আমার মুখটা দেখে অবাক হয়ে চলে গেল। আমিও চলে আসতেছি। বাস স্ট্যান্ডটা অনেক দূরে, তাই অটোতে চললাম। আর আমার মোবাইলটা ছেলের সাথে ধাক্কা লাগার কারণে ব্যাটারি খুলে যায়, তাই মারিয়ার ফোন আসলো না। আঙ্কেল যাবেন? কোথায় যাবেন? বাস স্ট্যান্ডে। বসেন। বসে পড়লাম। আর ওই ধাক্কা লাগা ছেলে একজনকে ফোন দেয়। বস, একটা খুশির খবর। কি খবর বলো? সেই এসকে মাফিয়া কিংকে পাওয়া গেছে। তুই কি ঠিক বলতেছিস? হ্যাঁ বস, আমার সাথে ধাক্কা লেগেছিল। তুই কি পাগল নাকি? ওই এসকে কি হেঁটে যাবে নাকি এত দামি দামি গাড়ি থাকতে? হ্যাঁ বস, এখন আর আগের মতো না, একজন সাধারণ মানুষের মতো আছে। কোথায় যাইতেছে? বাস স্টেশন মনে হয় যাবে, ড্রাইভারকে তো তাই বললো। তুই ফলো কর, আমরা আসতেছি। ছেলেটাও আমাকে ফলো করতে লাগলো। অটো থেকে নামার পর আমি ভাড়া দিয়ে বসে রইলাম বাসের জন্য। ছেলেকে ফোন দিল। কোথায় তুই? এসকের থেকে কিছু দূরে বসে আছি। কয়েকজন লোক পাঠিয়েছি, তোরা কিন্তু সামনে থেকে কিছু করিস না, নয়তো পারবি না। আর 100 জন হলেও পারবি না। হ্যাঁ জানি, কিন্তু এখন কি করব? আমি 15 জন পাঠিয়েছি, তুই আমার কথা শুন, বলি কি কি করতে হবে। জি বস, বুঝতে পারছি। আমি বসে আছি, তখনই একটা মেয়ে আসলো। ভাইয়া, এই জায়গাটা কোথায়? আমি তো এখানে নতুন, তাই কিছু চিনি না। আপনি থাকেন কই? এই তো। অমনি একটা শব্দ হলো আর আমি নিচে পড়ে যেতে লাগলাম, কারণ পিছন থেকে আমার মাথায় একজন বাড়ি দিয়েছে। তারপর পিছনে ঘুরতে যাব, তখনই আরেকটা বাড়ি দিল। তারপর আর কিছু মনে নাই। ফোন দিয়ে। বস, আপনার কথা মতো পিছন থেকে মেরেছি। আরে সাবাস, আমি পিছন থেকে মারতে বলার কারণেই মারতে পেরেছিস, নয়তো উল্টে তোদেরকেই মেরে দিত। গুডাউনে নিয়ে যাই? ঠিক আছে, নিয়ে যা, আমিও ওখানে যাচ্ছি। ওই তোরা এটাকে গাড়িতে উঠা। নিয়ে যাওয়ার পর ওই তোরা এটাকে চেয়ারের সাথে বেঁধে রাখ। আমাকে ওরা দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখলো। তারা আমাকে যেখানে রাখছে সেই রুমের দরজাটা লাগিয়ে দিয়ে কই যেন গেল। কিছু সময় পর ওই চল চল, বস আসছে। সালাম বস। মালটা কই? ওই রুমে। সবাই রুমের সামনে গিয়ে। আটকায়া ছিলি না নাকি? তালা পাইনি বলে সিটকারি দিয়ে দিছি। তাহলে খুললো কে? চল তো আগে ভিতরে। আমার সামনে এসে বলল, ওই যা, পানি নিয়ে এসে আগে ওর জ্ঞান ফেরা। আমার মুখে পানি দিল। কিরে শালা, তুই তো তখন খুব পাট নিয়েছিলি, কই গেল তোর পাট? ক্ষমতা কই সব? আমাকে ছেড়ে দে। আমাদের ড্রাগসের ব্যবসা বন্ধ করার আগে তোকে বলেছিলাম 20% দিব, তখন তো শুনলি না। শুনলে আমারও লাভ হতো আর তুইও বেঁচে যেতি, আজকে কত কোটি কোটি টাকার মালিক হতাম। তোরা তো জানতি, তোদের জন্য শহরে ছোট বড় সবাই মাদকে জড়িয়ে গেছিল, তাই দিলাম বন্ধ করে। তার জন্য তো তোকে অনেক খুঁজেছি 6-7 মাস ধরে। সবাই বলেছে তুই মারা গেছস, আমি জানতাম তুই মরতে পারিস না। আমি এক কথা বারবার বলি না, ছেড়ে দে, নয়তো কিছুই করতে পারবি না তুই। এখানকার কারো যদি জানের মায়া থাকে তাহলে চলে যেতে পারিস। কেউ যাবে না, এরা আমার লোক। ওই সালমান, বন্দুক দে। আমি হাসি দিলাম। ওই তুই হাসতেছিস কেন? তোদের জন্য মায়া হচ্ছে তাই হাসতেছি। আমার কথায় সবাই হাসতে লাগলো। তুই তো এখানেই শেষ, আমাদের জন্য মায়া করতে হবে না। উপরে গিয়ে ভাবতে থাক আমাদের কথা না শুনে কি ভুলটা করেছিস। আমি তখন একটা সেই দিলাম আর পুরো গোডাউনের লাইট বন্ধ হয়ে গেল। আবার সেই দেওয়াতে চালু হয়ে গেল।
ওই ওই শালাই কই গেল? সবাই অবাক হয়ে খুঁজতে লাগলো। ওইদিকে মারিয়া বাসায় অস্থির হয়ে গেছে আমাকে না পেয়ে। মারিয়া শুধু আমাকে নিয়ে টেনশন করতে থাকলো। তখনই ওর আম্মু আসলো। কে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? কই না তো। আমার কাছে কিছু গোপন করতে পারবি না, কি হয়েছে তাই বল। আম্মু আজ সাগরের সাথে কথা বলার জন্য ছাদে যেতে বলি, কিন্তু ও তো আজ ছাদে কেন, পুরো বাড়িতে নাই। কই গেছে আম্মু? ওই ছেলেটা খুব ভালো, সন্ধ্যার আগেই বাড়ি চলে আসে। আজ আসলো না কেন? কোথাও নিশ্চয়ই গেছে, তাই আসতে দেরি হচ্ছে। তাহলে ওর মোবাইল বন্ধ কেন? আরে দেখিস এসে পড়বে। কখন আসবে? রাত তো অনেক হলো। কি খবর? আমার মেয়েটা তো দেখছি ওই ছেলের জন্য খুব চিন্তা করছে। কেন? আম্মু আমার ছেলেটাকে পছন্দ হয়েছে, তোর আব্বুকে বলতে হয় তো। এখন না, পরে বলো। এখন তুই ঘুমা, আমি যাই। মারিয়া তাও ঘুম আসলো না, শুয়ে শুয়ে ভাবতে লাগলো। এইদিকে তোদের পিছনে চেয়ে দেখ। সবাই পিছনে ঘুরলো। আমাকে যে চেয়ারের সাথে বেঁধে রাখছিল সেটাতেই বসে আছি, বাঁধন খোলা অবস্থায়। তোদের বলেছিলাম না আমাকে ছেড়ে দে, তোরা কেন যে আমার কথা শুনোস না। এই লাইনটা ছেড়ে দিয়েছি, কিন্তু তোরা ছাড়তে দিলি না। ওদের বস আমাকে গুলি করবে, তখন আমি চেয়ারটা দিলাম ঢিল, ওদের বস পড়ে গেল। ওই যা, তোরা মার শালাকে। বেশি মারবো না, একটা করে মারবো। শুরু হলো আবার। 10টাকে দিলাম মর্গে পাঠিয়ে, আর বাকি কয়েকজন পালিয়ে যাচ্ছিল। তখনই আবার সেই দিলাম, আর বাল্ব অফ হয়ে গেল। আবার দিলাম শীষ, চলে যেতেছিল তাদের সামনে গিয়ে। আমি আগেই বলেছিলাম যাওয়ার জন্য, তখন গেলি না, এখন তো যেতে দিতেছি না। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি একবারে বেশি মাফ করি না বলেই মায়ের সবাইকে দেখি ওদের বস পালিয়ে যাচ্ছে। আমি মাটি থেকে বন্দুক উঠিয়ে গেলাম ওর সামনে। আরে কই যাও? মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে। আরে তোর মুখের ওই ভাই ডাকটা মানায় না, আগে কি বলে যেন ডাক দিছিলি? মাপ চাই, ভুল হয়েছে, আর জীবনে এরকম কাজ করব না। যা, তোর সাথে একটা গেম খেলা দেখ। এই নে বন্দুক, এটাতে একটা গুলি আছে, তুই এখন কি করবি? এটা দিয়ে ওদের বস বন্দুক হাতে নিয়ে ভাবতেছে। আরে গাধা, তোর মাথায় গুলি কর, আমি তোকে মারবো না, নয়তো তুই আমাকে মার। আমি জানি এটাতে গুলি নাই। তাহলে তোর মাথায় মার, এটা তোকে চয়েস করতে হবে। ওদের বস আর দেরি করলো না, নিজের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে উড়িয়ে দিল। শালার বোকা, আমি তোকে মেরে ফেলতাম এটা শিওর, আমাকে গুলিও করতে পারতি। বেঈমান শালারা আমার আর ভালো হতে দিল না। ওই ছোট। জি ভাইয়া। চল। ভাইয়া কই যাবেন? তোকে এক জায়গায় দিয়ে আসবো, সেখানে তোর আর কাজ করতে হবে না, খাবি আর খেলা করবি আর পড়বি। আচ্ছা ভাইয়া। আসেন, আসল ঘটনা খুলে বলি। আমাকে যখন ওরা এই গোডাউনে নিয়ে আসে, তখন এই তামিম আমাকে দেখে, আর ওই ছেলেপেলে যখন বাইরে যায় তখন এই তামিম আমার দড়ি খুলে দেয়, আর ওই লাইট অন অফ করে। এটা সেই ছেলে যাকে আমি সাহায্য করেছিলাম বাস থেকে নেমে। তোর এত সাহস হলো কি করে? আমাকে যে এত বড় সাহায্য করেছিল তার কথা কি করে ভুলে যাই, তাই সাহায্য করে আসলাম। চলে আসতে লাগলাম, বাসে চড়ে বাসায় আসবো, তখন আমার সাথে দেখা হলো আমার দলের একজনের সাথে, যার সাথে ভালো সম্পর্ক। সালাম ভাইয়া, কই যাইবেন? আরে এখন ভাই বলা লাগবে না। কই যাবেন? এই তো বাসায়। তুই কই যাবি রাকিব? আমার বোনের কাছে। এত রাতে? হ্যাঁ ভাইয়া, একটা খুশির খবর। কি এত খুশির খবর? আরে ভাইয়া, আমার বোনের ছেলে হয়েছে, দুলাভাই আছে হাসপাতালে, তাই যাচ্ছি। তাহলে তো খুশির খবর। ভাইয়া আপনি কই গিয়েছিলেন? আমি সব খুলে বললাম। তাই তো বলি, এই জগতে যারা যায় তারা চাইলেও ভালো হতে পারে না। হ্যাঁ ভাই, আজকে আমার সাথে আমার বোনের ছেলেকে দেখে আমার বাসায় থেকে কাল যায়েন বাসায়। না, অন্যদিন যাবনি। রকির অনেক জোরাজুরিতে তার সাথে হাসপাতালে গেলাম, ওখান থেকে বাসায় এসে বললাম। ওর সাথে ওর বাসায় আর গেলাম না। সকাল হয়ে গেল, আমি বাসায় ঢুকে মারিয়ার সামনে দাঁড়িয়ে আছি। আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক, দেখি মারিয়ার মা রান্নাঘর থেকে চেয়ে আছে। আমি এখনো মারিয়াকে ধরিনি পর্যন্ত, ও আমাকে শক্ত করে ধরিয়ে আছে। এই মারিয়া, কি করছো তুমি? কই ছিলে তুমি সারা রাত? তোমার চিন্তায় ঘুমাতে পারি নাই কাল রাতে। মারিয়া ছাড়ো, তোমার আম্মু দেখতেছে। দেখো, তাতে তোমার কি? তখনই মারিয়ার বাবা অফিসে যাওয়ার জন্য মারিয়ার আম্মুকে ডাক দেবে, তখনই আমাদের দিকে চেয়ে আর কিছু না বলে চলে যেতে লাগলো। আমি মারিয়াকে ছাড়িয়ে ওর আব্বুর কাছে যাব, তখনই ওর আব্বু চলে যায়। আমি আর সেখানে কিছু না বলেই আমার রুমে চলে এলাম। এসে বসে পড়লাম, ভাবতে লাগলাম কি ভাববে ওর আব্বু আম্মু।
মারিয়ার উপর এখন প্রচুর রাগ হচ্ছে। আমি আর দেরি না করে গোসল করে আসি। গোসল করলে একটু মনটা শান্ত হতে পারে। এসে ঘুমিয়ে পড়লাম অন্য জায়গায়। আমি তো আমার ছেলেকে কিছুতেই জেলে যেতে দেব না। ওই জাভেদ সাহেব চলে গেল অন্য একজনের কাছে। ভাই, একটা লোককে মেরে ফেলতে হবে। কি করেছে লোকটা? আমার ছেলে আর তার বন্ধু মিলে মাল খেয়ে রাস্তায় একটা ছেলের সাথে ঝগড়া হয়। তাতে এক পর্যায়ে আমার ছেলে গুলি করে মেরে ফেলে ওই লোকটাকে। সে সময় একটা লোক দেখে ফেলে। সেই লোকটা নাকি কোর্টে সাক্ষী দেবে। তাকে অনেক বুঝিয়েছি, কাজ হচ্ছে না, তাই মেরে ফেলতে হবে। কবে মারতে হবে? আজকে মারতে হবে, নয়তো কালকে আমার ছেলে জেল বা ফাঁসি হয়ে যাবে। এত আর্জেন্ট মারতে হলে টাকা বেশি লাগে, তা কি জানাস? হ্যাঁ, কত লাগবে? এখন 50,000 টাকা দিয়ে যা, বাকি টাকা কাজ শেষ হলে। এত টাকা? না না, ঠিক আছে, তাও লোকটাকে মারতে হবে। আর ছবি কই? এই যে ছবি। কিন্তু এখন কোথায় পাওয়া যাবে? আজকে বিকেলে কলেজ রোড দিয়ে বাড়িতে যাবে, তখন মারতে হবে। ঠিক আছে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। মারিয়া আমার সাইডে এসে দাঁড়ালো। আমি কোনো কথা বললাম না। কি হলো, তুমি কথা বলো না কেন? ও, সকালের ঘটনার জন্য নাকি? তুমি এমন করতেছো কেন? তোমার জন্য তোমার বাবা মার কাছে আমি খারাপ হয়ে গেলাম। ভালোবাসি তাই। কি বললে? ভালোবাসি। কাকে? মারিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি সাগর তোমাকে। আই লাভ ইউ সাগর। আমি নিজেকে ছাড়িয়ে নিলাম ওর কাছ থেকে। মারিয়া, তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, আমি তোমার জন্য পাগল। মারিয়া, বোঝার চেষ্টা করো। না, আমি তোমাকে ভালোবাসি। কাউকে বিয়ে করতে হলে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুমি কি জানো আমার অতীত? জানো কি আমি কে? জানো কি আমার আসল পরিচয়? জানো কি আমার বাবা মা কে? আমার কিছু জানার প্রয়োজন নেই, আমি শুধু তোমাকে চাই। তোমার বাবা মা এইসব মেনে নেবে না। আম্মু জানে আমি তোমাকে ভালোবাসি। তোমার আব্বু মেনে নেবে না আমায়। আমি বললে আমার জন্য সব করবে। আমি তার এইসব মায়ের মধ্যে জড়াতে চাই না। কেন? তোমাকে এত কিছু জানতে হবে না বলেই ছাদ থেকে চলে যেতে লাগলাম। তোমাকে তো আমি নিজের করে নিয়ে যাবই, যে করেই হোক। আমি মারিয়াকে ভালোবাসি না তা কিন্তু নয়। আমিও ভালোবাসি, কিন্তু আমি চাই না কেউ এসে আমার জীবন ছারখার করে বানিয়ে দেখ। তাই নিজেকে কন্ট্রোল করতেছি। আমি চলে গেলাম মার্কেটে, কারণ মোবাইল কিনতে হবে। আমি রিক্সায় চড়ে বাড়িতে যেতেছি, তখনই দেখি মারিয়ার আব্বুকে কে যেন গাড়ি থেকে টেনে নামাচ্ছে। আমি রিক্সাওয়ালাকে বললাম থামাতে। আমি রোড পার হয়ে ওপার গেলাম। ধর, এখানেই মেরে ফেলবো। অন্য সবাই ধরলো মারিয়ার আব্বুকে। মারিয়ার আব্বু ছাড়া পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে না, কারণ এরা সবাই জানে যে এরা কার লোক। বললেই তার জীবন ওখানেই শেষ। আমি কি করেছি যে আমাকে মেরে ফেলবে? কোর্টে সাক্ষী দিবি এটার জন্য? আর কিছু বললে দিল না। তখনই চাকু ঢুকিয়ে দেবে, তখনই আমি ছেলেটার হাত ধরে ফেললাম। কি হচ্ছে এখানে? ওই কে তুই? আমাদের কাজে বাধা দিতেছিস? যেই হই না কেন, তোরা আঙ্কেলকে মারতে পারবি না। ওই, তোর এই ছেলেকে সরাতো এখান থেকে। দুইজনে এসে আমার ঘাড় ধাক্কা দিয়ে সাইডে নিয়ে গেল। আমি আবারও তাদের কাছে গেলাম। প্লিজ এনাকে ছেড়ে দিন। শালা, তোকে আগে মেরে নেই, দাঁড়া। বলে আমাকে লাথি দিয়ে ফেলে দিল। আমি নিচে পড়ে গেলাম। ওই ছেলে আবার মারিয়ার আব্বুকে মারতে যাবে, তখনই উঠে দিলাম এক থাপ্পড়। পিছন থেকে ছেলেটা এক থাপ্পড়েই এক সাইডে পড়ে গেল। কয়েকজন আমাকে মারতে আসলো। আমি তো সেই লেভেলের মাইর সবাইকে। আরেক লোক গেল মারিয়ার আব্বুকে মারতে। চাকু গিয়ে লাগলো ওর আব্বুর হাতে। আমি গিয়ে ছেলেটাকে দিলাম কয়েকটা মাইর। সবাই খালি চেয়ে আছে। আমার মাইর দেখে 10-12 জন লোক আসছিল। সবাইকে দিলাম এমনই মাইর, 2 মাস হাসপাতালে থাকতে হবে। তোকে দেখে নিব। আয়, আমার ছবি তুলে নিয়ে যা। গিয়ে ছেলেটার পকেট থেকে মোবাইল বের করে আমার ওই ছেলে পরে থাকা অবস্থায় ছবি তুলে দিলাম। যা, এবার দেখিস আমাকে সারা জীবন ধরে। বলেই দিলাম লাথি। আমি গিয়ে আঙ্কেলের হাত রুমাল দিয়ে বেঁধে দিলাম, যাতে রক্ত পড়া বন্ধ হয়। তাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। নিয়ে গেলাম তার গাড়ি করে। তারপর আমি ড্রাইভ করে বাড়ি নিয়ে আসলাম। বাসায় কলিং বেল দিতেই মারিয়া খুলে দিল। ও আর আব্বুর হাত দেখে বলল, কি হয়েছে তোমার আব্বু? একটু কেটে গেছে। কিভাবে? এখানে দাঁড়িয়ে পুরো ঘটনা বলবো নাকি? আসলে বেশি কাটে নেই, অল্প কাটছে। আমি কিছুক্ষণ পর রুমে চলে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে ভাবতেছি, আমি কি সত্যি মারিয়াকে ভালোবাসি? মনটা শুধু বলছে ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমি তো অন্য কাউকে এই মনটা দিয়েছিলাম। আগের সব অতীত ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে এবার বলো, কাটলো কি করে? হ্যাঁ, সত্যি কথা বলো।
ওর আব্বু সব সত্যি কথা বলে দিল। তোমাকে সাক্ষী দিতে হবে না। হ্যাঁ আব্বু, তোমাকে আমরা হারাতে চাই না। তোরা কি জানিস কার ছেলেকে মেরেছে ওরা? তুমি না বললে জানবো কি করে? আমার ছোটবেলার বন্ধুর বাতিজিকে মেরেছে, আর আমি সাক্ষী দেব না? এটা কি হয় বলো? ওদের তো ফাঁসি হওয়া উচিত। তবু তোমাকে নিয়ে অনেক ভয় হচ্ছে। আজকে যদি সাগর না যেত তখন কি হতো? হ্যাঁ তা ঠিক, কালকে সকালে কোর্টে তো আমি সাক্ষী দেব। তোর আব্বুকে হাজারবার বললেও শুনবে না, তুই বোঝা। আমি যাই, তুমি থাকো। তোর সাথে একটা কথা আছে, শুনে যা। মানে হ্যাঁ বলো। তুই কি সাগরকে লাভ করিস? আরে বল না, তুই না আমাকে বন্ধু ভাবিস? হ্যাঁ। সত্যি নাকি? হ্যাঁ আব্বু, খুব খুব ভালোবাসি ওকে আব্বু। ও কি তোকে ভালোবাসে? আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু তোমাদের কারণে বলে না। আমরা কি করলাম? তোমাদের কাছে তো ও ভদ্র ছেলে, যদি বলে তাহলে তোমরা খারাপ ভাববে, তাই বলে না। ওর সাথে কথা বলতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার ভালোবাসা মেনে নিলে। আমি চাই না আমার একমাত্র মেয়েটাকে কষ্ট দেই। থ্যাংক ইউ আব্বু। যা গিয়ে ঘুমিয়ে পড়। সকালে কলেজে গেলাম। আমি আর মারিয়া একসাথে গেট দিয়ে ঢোকার পর যা দেখলাম, তা দেখে তো আমি অবাক, কারণ সামনে 20 থেকে 25 জন লোক দাঁড়িয়ে আছে। ওই দিন মারিয়ার আব্বুকে যারা মারতে আসছিল তারা সামনে অস্ত্র নিয়ে দাঁড়ানো। আমিও ভাবতেছি এখন কি করব। ওরা যদি কিছু একটা করতে আসে তাহলে আজকে ওদের আমার আসল রূপটা দেখিয়ে দেব। মারিয়া দাঁড়িয়ে পড়লে কেন? ওই লোকগুলো কারা? কি জানি, চলো তো। আমি আর মারিয়া ভেতরে ঢুকলাম। সেদিন সেলফি তুলছিলাম যার সাথে, সে এসেছে। সে সামনে আসতে লাগলো। মারিয়া, তুমি একটু ওইদিকে যাও তো। না, আমি যাবো না তোমাকে রেখে। আরে জাস্ট 2 মিনিট, আর আমার কিচ্ছু হবে না। মারিয়া একটু সাইডে চেপে গেল। ওই ছেলেটা যখন আমার কাছে এসে বলল, বলেছিলাম না তোকে আমি দেখে রাখবো, দেখ কাদের নিয়ে আসছি, এক একটা পালোয়ানের মতো। তোকে তো আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি এখানে কোনো ঝামেলা চাই না, তোরা রাতে আসিস, আমি দেখে নেব তোদের। মারিয়া আমাদের কথা শুনতে পাচ্ছে না। কলেজের সবাই চেয়ে আছে আমাদের দিকে। আমি কলেজের দিকে চেয়ে দেখি সবাই এই দিকে চেয়ে আছে। আমি যদি কিছু বলি তাহলে সবাই জেনে যাবে, তাই আমাকে এখানে চুপ থাকতে হবে। কিন্তু ওরা তো সবাই এসেছে আমাকে মারার জন্য। আমি হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে। ভালোই ভালোই বলছি, চলে যা। না গেলে কি করি? হ্যাঁ, বলেই আমাকে ধাক্কাতে লাগলো। আমিও পিছনের দিকে যেতে লাগলাম। এক পর্যায়ে আমি থেমে পড়লাম। এই ছেলে আমাকে আর নড়াতে পারছে না। তখন হকি দিয়ে একটা বাড়ি দিল। আমার তেমন কিছু হলো না, আসলে আমার বডিটা এমন হয়ে গেছে যে স্টিলের মতো। পরে আবার বাড়ি দেবে, তখনই আমি দৌড়ে ফেললাম। চারদিকে আবার দেখে নিলাম, তাই আর কিছু না করে ছেলেটা আমাকে মারতে লাগলো। আমি নিজেই মার খাচ্ছি। ওই যা, ওই মেয়েটাকে নিয়ে আয়। দেখ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। 2টা ছেলে মারিয়াকে ধরতে যাবে, তখনই আমি ছেলেটাকে মারতে যাব। তখনই কোথা থেকে যেন একটা বুলেট এসে ছেলেটার হাতে লাগলো। কলেজের সবাই তো অবাক, আমিও অবাক, কারণ কে করলো গুলিটা? পেছনে চেয়ে দেখি কমপক্ষে 9 থেকে 10টা গাড়ি আছে, আর অনেকগুলো লোক গাড়ি থেকে নেমে আসলো। সামনে থেকে একজন গুলি করছে। কাউকে চেনা যাচ্ছে না, কারণ তারা সবাই মাস্ক পরা। আমি তো দেখেই আরো অবাক হয়ে গেলাম। ওদের এখানে কে আসতে বললো? ওই ছেলের যখন গুলি লাগে তখন 2 পক্ষ শুরু হয় মারামারি। কিছু সময়ের মধ্যে ওই ছেলের দলের সবাইকে মেরে ফেলে রাখলো মাটিতে। আর যারা মারলো তারা আমার দলের লোক, কিন্তু ওদের এখানে আসতে বললো কে, সেইটা চিন্তা করতেছি। একজন আমার সামনে আসলো, আমি জানি এটা কে। সবার পোশাক আর মাস্ক এক থাকলে কি হবে, তবু ওকে চিনতে সময় লাগলো না, কারণ এটা হাফিজ। ভাই, আপনি এদের কাছে মার খাইলেন কেন? আপনি চাইলে এদের একাই সামলাতে পারতেন। হাফিজ, তোরা এখন চলে যা, যাতে কেউ বুঝতে না পারে তোরা আমার লোক। ঠিক আছে। সবাই শুনে রাখ, যাদের মারলাম তারা কেউ ভালো না, তাই মার্সিয়ার এটা যেন এই কলেজের বাহিরে না যায়। ওই তোরা ওদের হসপিটালে নিয়ে যা। ওরা সবাই চলে গেল। কলেজের সবাই ভাবতেছে যে আমার সাথে এই লোকগুলোর কোনো সম্পর্ক আছে। মারিয়া আসলো আমার কাছে, এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাগরেরা কে, আর তোমাকে মারতেই কেন বা চাইছিল? কি জানি, আমিও চিনি না, মিথ্যা বললাম। চলো আজকে আর ক্লাস করব না, তোমার তো ঠোঁট কেটে গেছে। চলো তো, কিচ্ছু হবে না। আমার বাড়ি চলে আসলাম। এইদিকে ওই ছেলের ভাই জাবেদ সাহেব, যাকে টাকা দিয়েছিল মারিয়ার বাবাকে মারতে,
তার ভাই ছিল ওই ছেলে যাকে আমার দলের ছেলেরা মারলো, ওদের বস সিদ্দিক সাহেব। ওই তোরা খোঁজ নরা কারা আমার এলাকায় এসে আমারই ছোট ভাইকে মারলো? ভাই ওরা সবাই মাস্ক পরেছিল। তোরা যে করেই হোক ওই ছেলেগুলোকে খুঁজে বের কর, নয়তো তোদের জান চলে যাবে ওদের বদলে। জি বস, আমরা খোঁজ নিয়ে দেখতেছি। সব হয়েছে ওই শালা জাবেদ লোকটার জন্য। ওকে নিয়ে আয় যা। ভাই তুই এখন কেমন আছিস? ভাই ওই লোকগুলো আমাকে প্রচুর মেরেছে। আমি তো ওদের জানে মেরে ফেলবো। না ভাইয়া, আমি ওই সাগর আর ওই লোকগুলোকে নিজের হাতে মারবো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। সন্ধ্যার দিকে আমি বসে আছি ছাদের দোলনাতে। আমি আমার ছাদে বসে চারপাশে তাকিয়ে দেখতে ভালোবাসি। আমি তখন ফ্রন দিলাম। জি ভাই, বলেন ভাই। কেমন আছিস? ভালো ভাইয়া। তোদের বলছি না ভাই বলবি না, তুই করে বলবি। আমি না তোর বন্ধু? ঠিক আছে। আসলে হাফিজ হলো আমার বন্ধু, এটা আপনারা পরে জানতে পারবেন কি করে বন্ধু হলো। তোদের আজকে কলেজে আসতে কে বলেছিল? মানে দেখ, যা সত্যি তাই বল। আমি কিন্তু মিথ্যা পছন্দ করি না, এটা তো তোরা জানিস। তাহলে বল, কিছু বলবি না? ঠিক আছে, বল তো। আসলে তোর পিছনে লোক লাগিয়ে দিয়েছি, কখন কে তোর ক্ষতি করে ফেলে তা কে জানে। শালা, আর যদি এমন করিস না। আচ্ছা, আর করবো না। ওর কি খবর রে? কালকে গিয়েছিলাম হাসপাতালে, ডাক্তার এখন কিছু বলছে না। সব সময় খেয়াল রাখবি, আর টাকা দরকার হলে বলবি আমায়। ঠিক আছে, রাখি এখন। ফোন রেখে ঘরে চলে গেলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কেমন যেন একটা লাগতেছিল, বুকে কে যেন শুয়ে আছে এমনটা অনুভব হচ্ছে। তাই দেরি না করে হাতের কাছে রাখা লাইটটা জ্বালিয়ে দিলাম। দিয়ে তো আমি অবাক, কারণ এখানে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেউ একজন। আমি ভাবতেছি ভূত নয় তো আবার। আমি না মানুষকে ভয় না পেলেও ভূত ভয় পাই। আমি ভালো করে চেয়ে দেখি এটা মারিয়া শুয়ে আছে। ঘুমন্ত মুখটা কি যেন সুন্দর দেখাচ্ছে। তাই বেশি বললাম না, আপনারা বুঝে নেন। আমি উঠে পড়লাম ওকে রেখে। আমার বুক থেকে নামতে ঘুমের মধ্যে আমাকে খুঁজতে লাগলো, আমাকে না পেয়ে বলতে লাগলো, ওই কই গেলা? মারিয়া মারিয়া ওঠো প্লিজ। কি হয়েছে, ডাকতেছো কেন? তুমি এখানে কিভাবে এলে? তোমার আগে এসেছিলাম তোমাকে একটা কথা বলবো ভেবে, তাই ওইখানে লুকিয়েছিলাম, কিন্তু তুমি শুয়ে পড়লে। আমি তারপরে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তাই আর ডাকিনি। তোমার দিকে চেয়ে থাকতে থাকতে তোমার বুকে ঘুমিয়ে গেছি, খেয়ালে ছিল না? তোমার কি ভয় করলো না একটা ছেলে রুমে এসে শুয়েছিলে? ভয় করবে কেন? আমি যদি তোমাকে কিছু করে বসতাম? তুমি আমি কিছু করবে না তা আমি জানি। এত বিশ্বাস আমার উপর? হ্যাঁ। কিন্তু কেন? ভালোবাসি তোমায় তাই। আমি তো বাসি না। তুমিও বাসো না, বাসি না। না বাসো। না, বাসি না। দাঁড়াও দেখাচ্ছি তোমায়। বলেই আমার বিছানায় ফেলে দিল। মারিও আমার উপর উঠে বসলো, কলার ধরে কাছে আসতে লাগলো, একদম আমার ঠোঁটের কাছে আসলো। আমি তখনই আমার হাত দিয়ে ওর মুখটা থামিয়ে দিলাম, কিন্তু ও তো আমার বাধা মানলো না। আমার হাতও ওর অন্য হাতে নিয়ে চেপে দিল, আর আমার পুরো ঠোঁটটা ওর দখলে করে নিল। এখন তো আমার ইচ্ছা করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাঁপাতে লাগলাম। মারিয়াও হাঁপাতে লাগলো। আর একটু হলে তো আমি মরেই যেতাম। কিছু বলতে দিল না, তার আগেই আবারও। এবার কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দিল। মরার কথা বলবে তো দূরের কথা, চিন্তা করবা তাহলে। কুল ডাউন, কুল ডাউন। আমার ওপর থেকে নামলে ভালো হতো। মারিয়া নেমে আমার সাইডে শুয়ে পড়লো। আমি মারিয়ার দিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি শোয়া থেকে বসে পড়লাম, ভাবতেছি কি ঘটলো এত সময়। মারিয়া তো আমাকে ভালোবাসে, আমিও কি ওকে ভালোবেসে ফেললাম নাকি? সাগর ঘুমা ঘুমা বলেই আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অবাক। আমার ঠোঁট, গালে, গলায় লিপস্টিক, এর দাগ। রাগে গোসল করে আর কলেজে গেলাম না, নয়তো কলেজে যাওয়ার সময় ওকে দেখেই রাগ উঠবে। তাই শুয়ে বই পড়তেছি। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। ঘন্টাখানিক পরে ঘুম থেকে উঠে রান্না করতে গেলাম, না তো না খেয়ে থাকতে হবে। রান্নাঘরে গিয়ে রান্না করতেছি আর রাতের কথা ভাবতেছি। তখনই কি আর হবে, পুরো গেল হাতটা। রান্নার করলাম না, গিয়ে ওষুধ লাগিয়ে টিভি দেখতে লাগলাম আর খাবার অর্ডার দিয়ে দিলাম। খাবার নিয়ে চলে আসলো, কিন্তু এখন খাবো কি করে? হাত তো পুড়ে গেছে। পকেট সাইডে রেখে বসে রইলাম, কি আর করার আছে। কিন্তু তখনই দেখি মারিয়া আসলো। আসতে পারি? জি।
আমার সাইডে বসলো, আমার হাতে হাত রাখতেই কি হলো তোমার? তেমন কিছু না, এই একটু হাত পুড়েছে। কই দেখি দেখি। অনেকটা পুড়ে গেছে, ওষুধ খেয়েছো? হ্যাঁ, খাবার অর্ডার দিছো কিন্তু এখনো খাও নাই কেন? আমি হাত দেখিয়ে দিলাম। ও বিকেল হয়ে গেছে, এখনো খাও নাই? আমি চুপ করে রইলাম। মারিয়া খাবারের প্যাকেট থেকে প্লেটে নিয়ে সামনে আসলো। হা করো। আমি তো মারিয়ার কথায় অবাক। কি হলো হা করো? থাক না, আমি খেয়ে নিব। কেন এত কষ্ট করতে হবে? হা করবে কিনা নাকি রাতের মতো? না না, হা করতেছি। এই তো গুড বয়। মারিয়া আমাকে খাবার খাইয়ে দিতেছে। কি আর করার, খিদে লাগছে, তাই আমি আর খিদে লাগলে আর থাকতে পারি না। খাবার খাইয়ে দিল, আমি আর কিছু বললাম না। মারিয়া চলে গেল কিছু না বলে। রাতে আমার কাছে একটা ফোন এলো। ভাই। হ্যাঁ বলো। ভাই রানা দেশে আসবে খবর পেয়েছি। কবে আসবে? ওই কুত্তার বাচ্চা 4 দিন পর আসবে এক মিটিং এর জন্য। মিটিং কোথায় হবে? চট্টগ্রাম। সব খবর রাখ, আর আমাকে বলবি ওই কুত্তার বাচ্চা কখন দেশে আসবে। আচ্ছা ভাই। তোদের খেয়াল রাখিস, কোনো সমস্যা হলে আমাকে জানাস। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে বাই। তখনই মারিয়া আসলো, হাতে কি যেন নিয়ে এসেছে। কার সাথে কথা বললে? এক বন্ধুর সাথে। ও খাবার খেয়েছো? না। মারিয়া হাত থেকে প্লেটটা নামালো। ও বিরিয়ানি নিয়ে এসেছে। হা করো। মারিয়া বলার সাথে সাথে আমি হা করলাম। মারিয়া আমাকে খাবার মুখে দিল। কি কেমন হয়েছে? কে রান্না করেছে? আমি। একদম খারাপ হয়েছে। মিথ্যা বললাম। মারিয়ার মন খারাপ হয়ে গেল। আমি তখন একটা হাসি দিলাম। হাসো কেন? তোমার অবস্থা দেখো। কেন? আমি আবার কি করলাম? সত্যি বলতে অসাধারণ হয়েছে তোমার রান্নাটা। বিশ্বাস হচ্ছে না, আমাকে খুশি করার জন্য বলতেছো? না সত্যি, তুমি খেয়ে দেখো। মারিয়া খেয়ে দেখলো। তোমাকে আর দিব না, সরো এখান থেকে। তাহলে আজকে না খেয়ে থাকতে হবে। আমি থাকতে তুমি না খেয়ে থাকতে হবে না। কালকে মনে হয় কলেজে আর যাবে না। হ্যাঁ, হাতটা ঠিক হোক তারপর যাব। তাহলে আমিও যাব না। কেন? তাহলে তোমাকে খাবার খাইয়ে দেবে কে? আর তোমাকে ছাড়া আমার কলেজে গেলে ভালো লাগবে না। আমার জন্য নিজে কোনো এমন করতেছো? বলছি তো আমি যে তোমাকে ভালো। বা আমি যাই এখন 2 দিন পর। এই 2 দিন মারিয়া আমাকে খাইয়ে দিছে। ও নিজে আমার জন্য রান্না করেছে, নিজে এসেছে। সাগর চলো, কলেজে যাবে না? হ্যাঁ চলো। আমরা কলেজে চলে আসলাম। মারিয়া দাঁড়াও, জয়কে একটা ফোন করে নি। আর ফোন দিতে হবে না। তোর হাতের অবস্থা কেমন এখন? ভালো, চল ক্লাসে যাই। সাগর যাওয়ার সময় সামনে দাঁড়িয়েও তো, তোমার সাথে কথা আছে একটা। কি কথা? রিক্সায় যাওয়ার সময় বলবো। আমার সবগুলো ক্লাস করে বাইরে দাঁড়িয়ে আছি মারিয়ার জন্য। জয় যাই তাহলে, কালকে দেখা হবে। আচ্ছা বাই। সবাই কলেজ থেকে বের হয়ে গেলেও কিন্তু মারিয়া আসলো না কেন, তাই দেখার জন্য আবার ভিতরে গেলাম। তখন দেখি মারিয়ার এক বান্ধবী। আচ্ছা মারিয়া কই? ও তো একটু আগেই বের হয়েছে, আর আসে নাই। ও, আমি ওকে ফোন দিতেছি কিন্তু ওর নাম্বার বন্ধ বলতেছে। আমি পুরো কলেজ খুঁজলাম, কোথাও পেলাম না। তখন মারিয়ার আব্বু মোবাইলে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলো সাগর। মারিয়া? ও তো এখনো বাসায় আসে নাই। আমি আগে দেখে নি মারিয়া কোথায় আছে, নয়তো ওর আব্বু আম্মু চিন্তায় অস্থির হয়ে যাবে। ও তোর বান্ধবীর বাসায় গেছে, তাই আমাকে বলল আমি যেন আপনাকে ফোন করে বলি। ও আচ্ছা ঠিক আছে। বাসায় যাই নাই, তাহলে কোথায় গেল? তখন একটা ফোন আসলো মারিয়ার নাম্বার থেকে। হ্যালো মারিয়া, কই তুমি? ও এখন আমাদের কাছে আছে। কে আপনি? খুঁজে বের কর কে আমি। ওর কিছু হলে তোদের কাউকে ছাড়বো না আমি। তা বলতে পারি না, কিন্তু 4 ঘন্টার ভিতরে খুঁজে বের করতে না পারলে ও ফিনিশ। কিছু করবি না ওকে? হ্যালো হ্যালো। ও শিট, কে নিয়ে গেল মারিয়াকে? তোরা তো দেখি আমাকে ফিরে নিয়েই যাবি। আমি আবার আসতেছি। আমি একটা ফোন দিলাম, আমি ফিরে আসতেছি। সত্যি নাকি? কিন্তু কেন? আসার পরে বলতেছি। গাড়ি দেব নাকি? না, হেলিকপ্টার নিয়ে আয়, খুব জরুরি কাজ আছে। ঠিক আছে বস। আমি জায়গা মতো পৌঁছে গেলাম, যেখানে থেকে হেলিকপ্টার চড়তে পারি। কিছু সময় পর হেলিকপ্টার নিয়ে আসলো। আমি চলে গেলাম সেই আগের জায়গায়। এই জায়গাটা গোপনীয়, আর আমার লোক ছাড়া ভেতরে ঢোকা অসম্ভব। বিল্ডিংটা বাইরে থেকে দেখতে একটা শপিং মল মনে হবে, কিন্তু ভেতরে এক সিক্রেট জায়গা আছে। আমার লোকজন কি সবাই আসছে? না, কিন্তু আসছে। তাহলে পুরো শহরে লোক লাগিয়ে দেই? না, ওরা সেভাবে প্রস্তুত হয়ে এসেছে। তাহলে এই নাম্বার ট্যাগ কর,
আর আমারটাও কর। দেখ কে কোথা থেকে আমাকে ফোন দিতেছে। ঠিক আছে। আর একটা কথা, আমাদের সব গুপ্তচরদের লাগিয়ে দে কাজে। আচ্ছা ঠিক আছে। চল তুই আমার সাথে। আমি আর হাফিজ বের হয়ে আসলাম। হাফিজ বস তুই, আমি গাড়ি চালাবো। না আমি চালাই। আরে বসতে বলছি। আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম আমাদের শত্রুদের কাছে, কারণ এই মাফিয়া জগতে থাকতে হলে আমাদের তো অনেক শত্রু হয়ে থাকে। আমরা চলে গেলাম আরেক জায়গায়। ভাই আপনি এখানে? আপনি নাকি মারা গেছেন? আজারা পেছল বাদ দিয়ে মেন কোথায় আছি, এই মেয়েকে কিডন্যাপ করা হয়েছে মারিয়া ছবি দেখিয়ে। না ভাই, এই মেয়ের খবর তো আমার কাছে আসে নাই। ওই তোরা সবাই দেখ, একে কখনো দেখেছিস? কোনো খবর পেলে আমাকে জানাবি। ওখান থেকেও চলে এসে আমি আগে যে শহরে থাকতাম সেই শহরে কোথাও পেলাম না। এইদিকে সন্ধ্যা হয়ে গেল। হাফিজ চল, আমি এতদিন যে এলাকায় থাকতাম সেখানে যাব। এসে পড়লাম মারিয়া, আমি এসে পড়লাম মারিয়ার বাসার সামনে। হাফিজ, মারিয়ার আব্বুকে একটা ফোন দে। হাফিজ ফোন দিল। বল, মারিয়া কি বাড়ি এসেছে? না, ওনারা সব জায়গায় খবর নিয়েছে, কোথাও পাচ্ছে না দেখে কান্নাকাটি করছে। আমরা চলে গেলাম ওখান থেকে, কলেজের সামনে দিয়ে যাচ্ছি, তখন একটা ফোন এলো। কিরে, ঘন্টা কয়েক তো হয়ে গেল, এখনো জানতে পারলি না কোথায় আমরা? আর 1 ঘন্টা সময় দিলাম, নয়তো ওই মেয়ে আর ওর মা বাবাকে মেরে ফেলবো। এখন এটাকে মারবো, পরে তোদের মারবো। চিন্তা করিস না, যতটুকু সময় আছে তার আগেই তোদের খোঁজে বের করব। আর ওকে কিন্তু কিছু করলে তোকে আমি একদম মেরে ফেলবো। ওই মার মেয়েটাকে। ওদের বসের কথা শুনে একটা ছেলে ঠাস করে জ্বর মারল, আর মারিয়া কান্না করে দিল। বলছি না ওকে মারবি না, তোর মরার সময় হয়েছে। তুই আয়, তারপর দেখবো কে কাকে মারে। ঠিক আছে, কিন্তু এখন কিছু করবি না ওকে। এখন তো জানে মারবো না, তুই আমার দেওয়া সময়ের ভিতর না আসলে জানে মেরে ফেলবো। ওর কাছে ফোন দে। হ্যালো সাগর, আমাকে বাঁচাও, এরা আমায় মেরে ফেলবে। আমি আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ দে, আর কথা বলতে হবে না। আমি আসতেছি, রেডি থাক। আয়, আমি রেডি। 1 ঘন্টা পর। বস, সময় তো শেষ, আর 10 মিনিট। 20 মিনিটের মধ্যে না আসলে ওকে মরতে হবে। 15 মিনিট পর। বস, মেরে ফেলেনি মেয়েটাকে। তাই করতে হবে। মারিয়ার সামনে বন্দুক ধরলো। আরো 3 মিনিট আছে, এখনো সময় শেষ হয় নাই, ও আসবে আমি জানি। তখনই ওদের বসের কাছে একটা ফোন এলো। বস, আপনার ফোন। হ্যালো, আরো 2 মিনিট সময় আছে। সাহস থাকলে আয়। ওয়েট কর। বস, কে যেন আসছে আপনার সাথে দেখা করতে। পাঠিয়ে দে। আমি ভিতরে ঢুকে গেলাম, আমাকে সার্চ করতেছে। আমি ভিতরে ঢুকতেই ওদের বস তো অবাক। আরে তুই কি করে জানতে পারলি আমাদের ঠিকানা? আরে সেটা বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে তুই এই মেয়েকে নিয়ে আসিস কেন? তোকে মারার জন্য। আমাকে মারবি? ওই মার্শালাকে। আমাকে এক ছেলে এসে পিছন থেকে লাথি দিল, আমি মাটিতে পড়ে গেলাম। বল, ওকে কেন নিয়ে আসছিস এখানে? আরেক ছেলে আবার সামনে থেকে মারলো। আর একবার বলবো, বল এখনো ওকে নিয়ে এসেছিস কেন? আরেক ছেলে মারলো সাইড থেকে। এক কথা বারবার বলতে ভালোবাসি না, বলবি কিনা তাই বল। আরেক ছেলে বাড়ি দিবে, তখনই ধরে ফেললাম। সেই দিন ওই মেয়ের বাপকে বাঁচাইছিলি, যাদের মেরেছিস তারা আমার লোক। বলার সাথে সাথে কাঠ দিয়ে দিলাম বাড়ি, কাঠ ভেঙে খণ্ড হয়ে গেল। তোর বাপটা হলে তুই, তাহলে তো তোকেই শিক্ষা দিতে হয় বলে আরেকটা দিলাম। 2টাই আমার মায়ের খেয়ে পড়ে রইল। ওই মার ওকে, আমার ছেলের বদলা নিতে হবে। আর শুনতো তোরা কি বলবি, এটা তোর শেষ ইচ্ছা। আরে আমি অস্ত্র ছাড়া, তোরাও অস্ত্র ছাড়া আয়। ঠিক আছে, ওই ওকে মার। সবাই বন্দুক রেখে ছুরি, রান্দা এইসব হাতে নিল। এগুলো চলবে, আয় এবার। কি মারগুলো দিলাম, পুরাই হালি আর্জুনের মতো। সবাই শেষ প্রায়। তখনই সিদ্দিক আমার মাথায় বন্দুক দিল। এটা কিন্তু কথা ছিল না। মরার কোনো নিয়ম নেই। তা হলো আমিও চেঞ্জ করি। তখনই সিদ্দিকের বুকের সাইডে গুলি লাগে। আরে কি করলি এটা? হাতে মারতে পারলি না? হাফিজকে বললাম। শালায় পাটলায় বেশি। তো মরার আগে শেষ ইচ্ছাটা কি? এইদিকে আমার 10-12 জন লোক এসে পড়লো, একরকম মাস্ক আর সব জিনিস একরকম। আমাকে একজন এসে একটা কালো কোট এনে গায়ে দিয়ে দিল। কে তুই? এক্স কে। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন।
তোকে অনেক বুঝাইছি, কিন্তু তুই ওকে ছাড়লি না। ভাই একটা সুযোগ দেন। ঠিক আছে, তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে এখানে ছেড়ে দিব, আর না পারলে। পারবো ভাই পারবো, বলেন আপনি। তুই যে এখানে, এটা আমি জানলাম কিভাবে? ভাই আপনার এত পাওয়ার, আর এটা জানাও তো আপনার বাম হাতের কাজ। যা, পারলি না তো তোর জন্য আবার সেই গ্যাংয়ে যেতে হলো। যা, ওকে কষ্ট না দিয়ে ওপরে পাঠিয়ে দে। আমার লোক ওকে ওপরে পাঠিয়ে দিল। আমার লোকদের বললাম, ওই যা, মারিয়াকে নিয়ে আয়। বস, ভাবি তো এখানে নেই। কি? হ্যাঁ ভাই, নাই তো এখানে। ভালো করে খুঁজে দেখ। সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। তাহলে কোথায় গেল মারিয়া? কোথায় গেল? তাহলে কোথায় গেল মারিয়া? যা, সবাই গাড়ি নিয়ে চলে গেল। আমি আর হাফিজ দাঁড়িয়ে রইলাম এই জায়গায়, চারিদিকে খুঁজতে লাগলাম। সবাই তো ভাবছেন মারিয়া কোথায় গেল, তাই তো? তাহলে আমি বলি মারিয়া কোথায় গেল। তাহলে চলেন 10 মিনিট আগের ঘটনায়। যখন আমি আর সিদ্দিক সাহেবের লোকজনদের সাথে মারামারি করতেছিলাম, তখন সিদ্দিক সাহেবের ছেলে মারিয়াকে নিয়ে চলে গেছে। তার ছেলে আর একটা লোক মারিয়াকে আবার তুলে নিয়ে যায়। এখন দেখা যাবে কাহিনী কোথা অবধি যায়। কেউ কোথায় তখন পেল না। চল সবাই, এখানে নাই ও। আমরা সবাই গাড়ি চড়ে আসতেছি, তখনই খেয়াল এলো যে সাইডে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। হাফিজ, এই ক্যামেরাটা কোথাকার? এটা ওই যে সাইডে একটা অফিস আছে সেটার। কিসের অফিস? আরে ওই যে জায়গায় জমি নিয়ে কাজ করে, এখান থেকে তো জায়গা নিজের নামে করতে হয়। চল তাহলে ওই অফিসে। এই সময়? হ্যাঁ চল। আমরা দুজন ভিতরে গেলাম। ভিতরে যাওয়া যাবে না। কেন? এখানকার কাজ এখন শেষ, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। একটু সিসিটিভি ক্যামেরাটা ফুটেজ দেখার ছিল, খুব দরকার। পুলিশ সাথে না থাকলে তো দেখতে পারবেন না। সোজাভাবে কাজ না হলে আমার কাছে সেকেন্ড অপশন আছে। কি? গান বাহির করে মাথায় ঠেকা, দেখবি সব নিজেই করে দেবে। হাফিজ, আমার কথা মতো মাথায় বন্দুক ধরার সাথে সাথে যান আপনারা ভিতরে। তুইও চল আমাদের সাথে। আমরা ভিতরে ঢুকবো, তখনই একটা লোক বাইর হইতাছে। কি আপনি? আমি যেই হই না কেন, এখন ভিতরে চল আর আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা। চলুন। আমরা সবাই বসে পড়লাম চেয়ারে। লোকটা ফুটেজ বাহির করলো। কোন সময়ের ফুটেজ চাই? এখন থেকে 1 ঘন্টা আগের। সবাই এক ধ্যানে চেয়ে আছি। আমরা যখন ভিতরে যাই, তারপর কেউ বের হচ্ছে না। সিদ্দিক সাহেবকে যখন মারলাম, তার একটু আগে একটা গাড়ি থামলো বাড়িটার সামনে, আর বের হয়ে আসলো 2টি লোক, সিদ্দিক সাহেবের ছেলে আর একটা লোক যাকে আমি চিনি না। তারা ভিতরে ঢোকার 3 মিনিট পরেই মারিয়াকে অজ্ঞান করে নিয়ে যায়। স্টপ কর। হাফিজ, দেখছো শালার কত বড় সাহস? যা আমার লোকদের বলে দে ওই শালাটাকে খুঁজে বের করার জন্য। ঠিক আছে। ওই তুই ভিডিওটা প্লে কর, যখন গাড়ি চলে যেতে লাগলো তখন। ওই স্টপ কর, আর জুম কর, আরো জুম কর ওই গাড়িটার নাম্বারটা প্লেট পর্যন্ত। ওই যে নাম্বার। হাফিজ, নাম্বারটা নোট করে নে। ঠিক আছে, চল এবার। আর ওই দিকে। হ্যালো। হ্যাঁ বলো সাজিদ। সাজিদ হলো সিদ্দিক সাহেবের ছেলে। আঙ্কেল, ওরা আমার আব্বুকে মেরে ফেলেছে, আমাকে বাঁচান আঙ্কেল। কি? আমার দোস্তকে মারছে? কে মারছে জলদি বলো। আমি চিনি না, কিন্তু তাদের বড় একটা গ্যাং আছে। আপনি প্লিজ আমাকে বাঁচান। আমি এখন দেশের বাইরে, আজকে দেশে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু ওরা যেহেতু আমার দোস্তকে মারছে, তাহলে তো দেশে যেতেই হয়। তাহলে আমি কোথায় থাকবো? কোথায় তুমি এখন? ঢাকা উত্তরা। ওই জায়গায় আমার একটা সেফ হাউস আছে, সেখানে আজকে রাত থাকো, কালকে আমার লোকজন তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল। ওই সাজিদের সাথে থাকা একটা ছেলে বলল, ভাই ও কে? এখন কি করবেন? এর জন্য ওই সাগর আসবে, আর আসলে আমি আর আঙ্কেলের লোকজন মিলে ওকে মেরে ফেলবো, আর পরে ওকে বিয়ে করব। তা ভাই আমরা এখন কোথায় থাকবো? এই তো আমার আঙ্কেলের সেফ হাউসে। আপনি তখন যদি ওই সাগরকে ওই ঘুমের স্পেশালি দিতেন, তাহলে তাকে মারতে পারতেন। আরে বুদ্ধু, ওরা কতজন ছিল দেখছিস? আর গিয়ে তো দেখি আমার আব্বুকে গুলি করে দিয়েছে। আমি চাইলেও তখন কিছু করতে পারতাম না, তাই এই মেয়েকে নিয়ে এসেছি যাতে আমার আব্বুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। ও বস, আপনার মাথায় তো বুদ্ধি অনেক, কিন্তু ওরা আপনার আব্বুকে মেরে ফেললো, আপনার কষ্ট লাগছে না? আমার কষ্ট তো হচ্ছে, কিন্তু এই লাইনে আসলে মরতে হবে, আর আমার কষ্টের চেয়ে রাগ হচ্ছে বেশি। ওই সাগরের উপর এখন তুই কিছু একটা কথা বললে তোকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। মারিয়ার তখনও জ্ঞান ফেরে নাই, কারণ ওখান থেকে আনার আগে মারিয়াকে ঘুমের স্প্রে দেওয়া হয়েছে। এইদিকে
শোন, এই গাড়ি এখন কোথায় আছে তার খোঁজ নে। আমার গ্যাংয়ে তো হ্যাকার আছে, গাড়ি বা সিদ্দিকের ছেলের মোবাইল ট্যাগ করি। যা ইচ্ছা তাই কর, আমি কিছু শুনতে চাই না। আমি আজকে রাতের মধ্যেই ওই লোককে চাই, যে করেই হোক। ওইদিকে মারিয়ার মা বাবা পুরো শহরে খুঁজে বেড়াচ্ছে। না, ওর বাবা মা এখন নিশ্চিন্তায় আছে। মানে? সিদ্দিক মারিয়াকে যখন কিডন্যাপ করেছে জানতে পারি, আমি তখন মারিয়ার আব্বুকে ফোন করে বললাম, হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলো সাগর। আঙ্কেল, আমি মারিয়ার সাথে আছি ওর এক বন্ধুর বিয়েতে। আপনাকে না বললে সব হুট করেই হয়ে গেল।